আরে পোলাপান কত বাকি সময় পর, আজকের দিনের পর এত হুড়াহুড়ির কি আছে? সেখানে এখন ২ দিন পরে এসএসসি পরীক্ষা। মানে এখন প্রতি মুহূর্ত যাচ্ছে আর কেমন একটা টেনশন কাজ করছে। আমি নিজেও তো যখন এসএসসি দেই, আমি তো জেএসসি দেই নাই। আমার সময় জেএসসি ছিল না। তো যখন আমি এসএসসি দেই, তখন আমার কাছেও কিন্তু ১ম বেশ মানে টেনশন হতো। আলহামদুলিল্লাহ আমি এসএসসি বোর্ডে স্কলারশিপ পেয়েছিলাম, কুমিল্লা এডুকেশন বোর্ডে এবং আমি খুব ভালো ভাই সোমবার বর্ষ ফিক্স করতে পারবা না। চ্যাট বন্ধ রাখবো। যখন এমনভাবে আজকে পড়বো, যতটুকু পড়লে পরীক্ষায় এ প্লাস পাওয়া যায়। আমি আবার বলছি, এখন আমাদের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। সৎভাবে পড়ার কোন সুযোগ না হইলো, ওইটা কেন হইলো? এইটা কেন, ওইটা কেন হলো জানার সময় নেই। এখন যেই টেকনিক ফলো করলে বাংলায় যেহেতু অনেক কিছু মুখস্থ করতে হয় বাংলা প্রথম পত্রে, এই মুখস্থ করার যে ভয়টা এটা পুরোপুরি চলে যাবে তোমাদের কাছ থেকে। বিস্তর গবেষণা হয়েছে পৃথিবীতে কিভাবে মানুষ সবচেয়ে ভালো মনে রাখতে পারে। তো সেই বহু গবেষণার ফসল হিসেবে দুটো নিয়মকে পাওয়া গেছে সবচেয়ে ইফেক্টিভ। সেই দুটো টেকনিকের প্রথমটি হলো অ্যাক্টিভ রিকল এবং সেকেন্ডটি হলো স্পেস রিপিটেশন। এবং এই দুটো যদি মানুষ অনুসরণ করতে পারে তাহলে বলা যেতে পারে খুব মানে কার্যকরভাবে সে যেকোনো তথ্য তার মস্তিষ্কে ধারণ করে রাখতে পারে। প্রথমে আসি অ্যাক্টিভ রিকল কি? অ্যাক্টিভ রিকল হলো অ্যাক্টিভলি কোনো কিছুকে রিকল করার চেষ্টা করা বা মনে করার চেষ্টা করা। পরীক্ষায় আমরা যেটা করি। মানে অ্যাক্টিভলি আমি মনে করে লেখার চেষ্টা করি। ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন ১৮২০ সালে। আমরা করি কি আমাদের নোট টেকিং এর একটা খুব ভুল স্ট্র্যাটেজি আছে। আমরা করি কি দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে জন্মগ্রহণ করেছেন। এটা আসলে কোনো নোট টেকিং এর মেথড হতে পারে না। তুমি যদি একান্তই নোট নিতে চাও তোমার নোটটা হবে এমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্যাশ সালে জন্মগ্রহণ করেছেন। ওই ড্যাশটা তুমি পরে মনে করে লিখবা ১৮২০ সাল এবং বইটা রেখে দেবার পরে। এতে হবে কি তোমার মস্তিষ্ক অনেক বেশি কাজ করা লাগবে ওর এবং কাজ করার কারণে ওই শর্ট টার্ম মেমরি থেকে তোমার এই তথ্যটাকে লং টার্ম মেমরিতে নিয়ে যাবে। অর্থাৎ দীর্ঘমেয়াদে তুমি এটাকে তথ্যটাকে তোমার মস্তিষ্কে ধারণ করে রাখতে পারবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন বা কত সালে মৃত্যুবরণ করেন গেল এটা। যেকোনো তথ্যের ক্ষেত্রে তুমি এটা কিভাবে এপ্লাই করতে পারো? তুমি তোমার আব্বু, ভাই, ব্রাদার্স কাউকে তুমি বলো বন্ধু-বান্ধব আমার পড়াটা ধর। আচ্ছা যদি পড়াটা ধরা নাও হয়, ধরো শিখো অ্যাপে আছে, বই আছে। তুমি তথ্যটাকে ধরো ঢাকবা। হ্যাঁ তুমি পোস্ট এটা এখন তুমি তথ্যটা রাখবা। ঢাইকা মনে করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেছেন কত? মৃত্যুটা তুমি সামনে দেখে রাখলা। ১৮৯১। এই যে তুমি এভাবে অ্যাক্টিভলি রিকল করলা, এটার কারণে দীর্ঘমেয়াদে তোমার মস্তিষ্কে তথ্যটা একদম সেভ হয়ে যাবে। নাম্বার 2 স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর ৩ বার করলেই হয় সাধারণত এই অ্যাক্টিভ রিকল করা আরকি। যেমন ধরো তুমি একটা তথ্য আজকে পড়েছো, ২৪ ঘন্টার মধ্যে এটার পুনরাবৃত্তি ঘটানো, তার ৪৮ ঘন্টা অর্থাৎ তার ২ দিনের পর এটার পুনরাবৃত্তি ঘটানো কাহিনী। আমরা এগুলো থেকে কোনো প্রশ্ন আসে না। কোনো কবি সাহিত্যিকের বাবা-মার নাম থেকে প্রশ্ন আসে না। তাহলে প্রশ্ন আসে কি নিয়ে? প্রশ্ন আসে তার সম্পর্কিত যে ইউনিক তথ্যগুলো আছে, এই তথ্যগুলো নিয়ে প্রশ্ন আসে। যেমন তিনি পরীক্ষায় সাফল্যের মাধ্যমে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাহলে তার উপাধি কি ছিল? বিদ্যাসাগর। কত বছর বয়সে? মাত্র ১৯ বছর বয়সে তিনি এই বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বদান্যতা মানে অনেক ভালো মানুষ ছিলেন তিনি, অনেক দয়াবান ছিলেন। এটার জন্য জনসাধারণ তাকে আরেকটা নামে ভূষিত করেছিল, সেটা হলো দয়ার সাগর। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার এমসিকিউতে আসার মতো। ধরে নাও এগুলো এসে গেছে। তারপরে তিনি প্রথমে বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন এবং গদ্যের জ্যোতিচিহ্ন যথাযথভাবে প্রয়োগ করেন। অর্থাৎ বাংলা সাহিত্যে বা বাংলা গদ্যের মাঝে দাঁড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন এগুলো প্রথম কে সাকসেসফুলি ব্যবহার করেন? ব্যবহার করেন আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার গদ্য শৈলী সমৃদ্ধ হওয়ায় তাকে বলা হয় কি বাংলা গদ্যের জনক বলা হয় তাকে। ১৮৫৫ সালে রচিত বর্ণপরিচয় বাংলা ভাষা শিক্ষার প্রথম সার্থক ও পথনির্দেশক গ্রন্থ হিসেবে বিবেচিত। তো এটা আসতেই পারে যে বর্ণপরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। নিচের কোন লেখককে বাংলা গদ্যের জনক বলা হয়? ৪ টা অপশন। আমরা কি লাগাবো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিচের কোন উপাধিতে ভূষিত করা হয়েছে? অনেকগুলো অপশন। ৪ টার মধ্যে একটা থাকলো বাংলা গদ্যের জনক কিংবা দয়ার সাগর বা বিদ্যাসাগর। আমরা সেটা সিলেক্ট করব। তার যে রচনাগুলো আছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা কিংবা সীতার বনবাস, চরিতাবলী বা ভ্রান্তিবিলাস আমরা এগুলো পড়ব। দেখো বাইরে শীতকাল বাট এখানে গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে এত লাইট এই স্টুডিওর মধ্যে আমি আজকে কারণ আজকে আমার অনেকগুলো কাজ ছিল তো অনেক দূর থেকে আমি এসেছি। তোমাদের আমরা এবারে গল্পটাতে চলে যাচ্ছি। আমি গল্পটা খুব সংক্ষেপে তোমাদের কাছে প্রথমে ডিসক্রাইব করব। এরপরে আমরা সৃজনশীল প্র্যাকটিসে চলে যাব। এরপরে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আমরা এভাবে আজকে প্রতিটা চ্যাপ্টার পড়ব। এবং আমি আবার বলছি আজকের ক্লাসটা হচ্ছে অনেকটা ওয়ান শটের মতো। তোর কাছে পিস্তল আছে। ঠিক আছে? তোর কাছে পিস্তল আছে। তাহলে সত্যি এসবে পরোপকারী চরিত্রের খুব ভালো কিছু বিষয়াদি। আলী ইবনে আব্বাস আমরা এখানে তাকে দেখতে পাই যিনি গল্পের মূল চরিত্রের একটি এবং খলিফা মামুন। খলিফা মামুন হচ্ছে ইসলামের একজন খলিফা ছিলেন। তো আলী ইবনে আব্বাস সেই খলিফা মামুনের খুব প্রিয় পাত্র ছিলেন। তো যাই হোক একদিন অপরাহ্নে তো তিনি হচ্ছে খলিফার নিকট বসে আছেন। বিকেলের দিকে এমন সময় একটা হাত পা বাঁধা একটা লোককে নিয়ে আসা হলো। এবং নিয়ে আসার পরে খলিফা মামুন বলল যে ওই লোকটাকে আলী ইবনে আব্বাসকে বলল তুমি ধরে নিয়ে যাও, তোমার বাসায় গিয়ে এটাকে আটকে রাখো। কালকে এটাকে নিয়ে আসা হবে যাতে কোনোভাবেই না পালাইতে পারে। আচ্ছা। তো যাই হোক বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে তিনি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কই? এই আটকে থাকা লোকটা কারণ আলী ইবনে আব্বাস তো চিনে না। সে জাস্ট খলিফার নির্দেশে তাকে নিয়ে এসেছে এই জায়গাতে। আপনার বাড়ি কই? তখন তিনি বললেন হচ্ছে ডেমাসকাস তার জন্মস্থান। ডেমাসকাসটা হচ্ছে সিরিয়া দামেস্ক এখন আমরা যেটাকে বলি ওই দিকটা আরকি। যদিও এখনকার মানচিত্রের সঙ্গে উনি যে সময় বর্ণনা করছেন ওই মানচিত্রে মিলবে না। তো ওখানে একটা অনেক বড় মসজিদ আছে ওই জায়গাতে তার বাসা। তো তখন ওই যিনি বন্দীকে অনেক অবাক করে দিয়ে বলল আলী ইবনে আব্বাস যে আল্লাহর সবচেয়ে বড় রহমত হোক ওই জায়গাটাতে বা ঈশ্বরের জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। কারণ ওই অংশের অধিবাসী এক ব্যক্তি আমার প্রাণ দান করেছিলেন একসময়। তো এটা একটু খটকা লাগার মতো তখন যদি অবাক হয়ে প্রাণ দান করেছিলেন তো ডেমাসকাস আমার এলাকার লোক কিভাবে কি? তো তখন কাহিনী বর্ণনা শুরু করলো। সেটা হলো যে অনেক বছর আগে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হয়েছে। যেমন ক্ষমতা পদচ্যুত কি ধরো যেমন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এরকম। তো যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন মানে যিনি নতুন সরকার আসেন তো তার সাথে সমধি বেহারি মানুষের সাথে ওখানে গিয়েছিল। তো পদচ্যুত শাসনকর্তা পরে আবার বহু লোকজন নিয়ে এসে আক্রমণ করে, অ্যাটাক দেয়। তো তখন ওই টাইমটাতে আলী ইবনে আব্বাস পালিয়ে একটা ব্যক্তির বাসায় আশ্রয় নেয় এবং তাকে অনুরোধ করে যে আমাকে আমার প্রাণটা রক্ষার জন্য অন্তত তুমি এখানে আমাকে আশ্রয় দাও। তো সেখানে ১ মাসের মতো নির্ভয় ও নিরাপদে অবস্থান করিলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আচ্ছা অনেক লোক বাগদাদ যাচ্ছে। তখন বলল যে দেশে ফেরার জন্য এর চেয়ে ভালো সময় আপনি পাবেন না। তো তখন সম্মত হইল। আমার সঙ্গে কিছুমাত্র কোনো অর্থ ছিল না। মানে বাগদাদ হচ্ছে আলী ইবনে আব্বাসের বাড়ি। তো এখন আলী ইবনে আব্বাসের বাড়িতে বাগদাদের দিকে অনেক মানুষজন তখন ডেমাসকাস থেকে যাচ্ছে। উনি কিন্তু অলরেডি মাসখানেক ওই বাড়িতে আশ্রয় নিয়েছেন প্রাণ ভিক্ষা বা যেটার জন্যই। তো যাই হোক তো তখন হচ্ছে ওই প্রাণ ভিক্ষা বা ওই বাড়ির যে কর্তা সেই বলল আলী ইবনে আব্বাসকে যে যেহেতু অনেকে বাগদাদে যাচ্ছে ডেমাসকাস থেকে আপনিও চলে যান তাদের সাথে কারণ এর চেয়ে ভালো সময় আপনি আর পাবেন না। তো একটু সে সম্মত হলো। কিন্তু আমি একটু ইতস্তত বোধ করলাম যে যাবে টাকা পাবে কই? তো অনেক দূরে ডেমাসকাস থেকে বাগদাদ। এখন ধরো তুমি মানে ধরলাম যে কুয়ালালামপুর গিয়ে মালয়েশিয়া থেকে কোনো একটা বিপদে পড়েছে এরকম। এখন তুমি বাংলাদেশে ফিরে আসবা। বাংলাদেশে ফিরে আসলে কেমনে তুমি? অনেক ফ্লাইট কস্ট অনেক টাকা লাগবে বাংলাদেশে ফিরে আসতে। এখন সে ঐদিন কিছু বলল না। কিন্তু যখন তিনি চলে যাচ্ছিলেন মানে যাবার দিন যেদিন আসলো তখন বিস্ময়াভিভূত হয়ে গেল আমাদের আলী ইবনে আব্বাস। তিনি দেখল একটা উৎকৃষ্ট অশ্ব মানে ঘোড়া খুবই সুসজ্জিত অনেক জিনিস এবং আরেকটা অশ্বের পৃষ্ঠে সব খাবার-দাবার এবং পথে তার পরিচর্যা করার জন্য একটা চাকর পর্যন্ত তিনি নিয়োজিত করে দিয়েছেন। তো প্রস্থানের সময় এসেছে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। আচ্ছা নিয়ে গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে আচ্ছা। তো শুধু তাকে বিদায় দিলেন না, তাকে একটা স্বর্ণমুদ্রার থলিও দিয়ে দিলেন, চাকর দিয়ে দিলেন। তো এই সবকিছু মিলিয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন সেই ব্যক্তির প্রতি এবং স্থানের প্রতিও।
কথায়, কথায় ঘটনা এমন অবাক করে এমন দিকে চলে উঠল, চমকে উঠলাম এবং পরবর্তীতে প্রমাণিত হলো অশ্রুপূর্ণ নয়নে একদম চোখে পানি নিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরল এবং তার হাত পা হতে লোহা খুলে দিল। আবিষ্কার করল ওই যে ডেমাস্কাস নগরে আলী ইবনে আব্বাসকে আশ্রয় দিয়েছিল যে বাড়িতে, ইনি হচ্ছেন সেই লোকটা। ঘটনাক্রমে হাত পা বাঁধা রাজার কাছে অর্থাৎ খলিফার কাছে খলিফা মামুন বলছে তাকে এসে রাখতে। এখন আমরা যেখানে দেখতে পাই যে আলী ইবনে আব্বাস উনাকে অফার করেন, অর্থাৎ এই ভদ্রলোককে অফার করেন যে আপনি এখান থেকে পালিয়ে যান, সমস্যা নেই, এখানে সেটা না, এবং সমস্যা নেই আমি এটা দেখব। যান যায় তো আমার যাবে। কিন্তু তিনি অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন, তিনি এতে অস্বীকৃতি জানান। তিনি আলী ইবনে আব্বাসকে বলেন যে কিছু মানুষের রোষানলে পড়ে বা তাদের হিংসার কারণে আজকে রাজার খলিফার কাছে উল্টাপাল্টা কথা বলায় তার এই অবস্থা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি দোষী নন। কিন্তু যেহেতু তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, তাই এই বিচার কার্য সম্পন্ন হবার পরেই তিনি তার মুক্তি কিংবা বন্দীর শপথ নেবেন। অর্থাৎ আলী ইবনে আব্বাস বলেছে বলেই তিনি এখন মানে এই দৌড় দিবেন, এটা তিনি করতে চাচ্ছেন না। তো আলী ইবনে আব্বাস তো এতে অভিভূত হয়ে গেল যে সততার কত বড় পরিচয়। নরমালি মানুষ জেল ভেঙে পালায় যায়। আর এখানে একজন বন্দীকে পালিয়ে যাবার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সে পালাচ্ছে না। এরপরে আমরা দেখতে পাই যে এটা চলে যায় কোন দিকে? এরপরে আমরা দেখতে পাই যে খলিফার কাছে বলা হয় যে এই বিষয়টা খলিফার কাছে যখন তার মুক্তির জন্য বলা হয়, তো তখন খলিফা আলী ইবনে আব্বাসের উপর অনেক ক্ষেপে যায় এবং আলী ইবনে আব্বাসকে রীতিমতো সে মানে প্রাণদণ্ড দেবার মতো কথা বলেন। কিন্তু পরবর্তীতে আলী ইবনে আব্বাস যখন পুরো কাহিনীটা বর্ণনা করেন, এতে খলিফার মন অনেকটুকুই গলে যায় এবং খলিফার মন শুধু গলে যায় না, চলো আমরা শেষ অংশটা পড়ি তাহলে আমরা বুঝে যাব। এই দেখো। তো তখন খলিফা বুঝে এবং প্রীতি প্রফুল্ল লোচনে খুব খুশি, খুশি হয়ে চোখে সাদর বচনে খুব সুন্দর কথায় সম্ভাষণ করিয়া বলিলেন, "তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, আমি আগে জানতাম না।" খলিফা মামুন বলছে কথাগুলো। "দুষ্টমতি দুরাচার দিগের বাক্যে বিশ্বাস করিয়া, মানে খারাপ মানুষদের বাক্যে কথায় বিশ্বাস করে অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া, মানে এই মাত্রই আমি ইহার নিকটে বলতে বোঝাচ্ছে ওই আলী ইবনে আব্বাসের কাছে তোমার পরিচয় পেয়ে খুবই ভালো লেগেছে। আমি অনুমতি দিতেছি তুমি আপন আলোয় মানে নিজের বাসায় প্রস্থান করো।" এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে অনেক দামি জামাকাপড়, সুসজ্জিত 10 অশ্ব, এখন সুসজ্জিত 10 অশ্ব মানে কি? ধরো এখন যদি তোমাকে আমি 8-10 ট্রাক এরকম স্বর্ণ হীরা জহরত বা বিভিন্ন ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ দিই, তখনকার দিনেও সেটার মধ্যে 10টা ঘোড়া, তারপর 10টা খচ্চর দিল এবং 10টা উট উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ, মানে সে যে যাবে এই পথে হাত খরচার জন্য বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। এই হচ্ছে আমাদের গল্প। এবার আমি সৃজনশীল প্র্যাকটিস করাবো, তারপরে আমি তোমাদের সাথে তোমাদের প্রশ্ন নেব। তার আগে আমরা একটু জেনে নিই এখানে আমাদের টিকা অংশগুলো আমরা একটু পড়ে নিব নিজেরাই। ঠিক আছে? তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে খলিফা মামুনের ব্যাকগ্রাউন্ডটা বা অন্যান্য সবকিছু। এটা মূলত প্রত্যুপকার আখ্যান মঞ্জুরি, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো সেখান থেকে এটা নেওয়া হয়েছে লেখাটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 সালে। বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনাই এই গ্রন্থের প্রধান বিষয়। প্রত্যুপকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। প্রতি উপকার মানে হচ্ছে ধরো তাকে উপকার করা হয়েছিল ডেমাস্কাসে, তিনিও তখন উপকার করেছেন বাগদাদে যখন ওই লোকটা এভাবে মানে ভুল বিচারের অধীন হতে নিয়েছিলেন। খলিফা মামুনের সময়কালে দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। অন্তরীণ শব্দের অর্থ হচ্ছে বন্দী। তো তাকে আলী ইবনে আব্বাসের ঘরে তাকে বন্দী করে রাখার ব্যবস্থা করা হয়। কাকে বন্দী করে রাখার ব্যবস্থা করা হয়? যে আমি তো বললাম এতক্ষণ কাহিনী। তো আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এই রচনায় আমরা দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হতে দেখি, যাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন খুব কৃতজ্ঞ প্রত্যুপকারী, মানে উপকারী উপকার করেছে। খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। আগে বলো আমি এতক্ষণ যা বললাম তোমরা বুঝলা কিনা, আমি একটা রিজুম করছি। এবার আমরা সৃজনশীল প্রশ্ন যাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আলটিমেটলি ওই বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন বোঝা। সৃজনশীল প্রশ্ন যদি আমি না অ্যানসার করতে পারি তাহলে তোমার এসএসসিতে মার্কস আসবে না। আমাকে তো কেউ বলবে না পরীক্ষায়, আমাকে বুঝাই দাও। আমাকে বলে সৃজনশীল প্রশ্ন লিখতে। খচ্চর হচ্ছে এক ধরনের প্রাণী। কিছুটা গাধার মতো দেখতে, কিছুটা ঘোড়ার মতো দেখতে। এই খচ্চর মূলত ব্যবহৃত হয় আসলে মানে মাল টানার জন্য, মাল বহন করার জন্য, অনেক কাঠ টানা কিছু বহন করতে পারে। ভাই আমি গল্প বলে বুঝি কিন্তু পদ্ধতি পড়তে কষ্ট হয়। রোহান তুমি জাস্ট ক্লাসে মনোযোগ দাও, কিছু লাগবে না ইনশাআল্লাহ, সব তুমি বুঝে যাবে। আচ্ছা ওকে হ্যাঁ। ভাই খলিফা কি কারাগার ছিল না? মুসাব্বির এই ধরনের ফালতু প্রশ্ন আমরা করব না। কেন আমি মাধুর্য তোমার নাম মুসাব্বির মামুন, এটা বললাম যে তোমার একটা ফালতু প্রশ্ন। সামনে তোমার এসএসসি পরীক্ষা। এখন আমাদের কি পড়লে এ প্লাস পাওয়া যাবে আমরা ওটার প্রতি গুরুত্ব আরোপ করব। খলিফা কারাগার ছিল কি ছিল না এই প্রশ্ন করার আগে শুধু সেই প্রশ্নই ঠিক আছে? কারণ হাতে সময় খুব পজ করে দিয়েছি। পোল না, আজকে কোনো পোল আমাদের থাকবে না ক্লাসে, কারণ পোল দিলে আমরা এগুলো প্র্যাকটিস করার মতো সময় পাবো না। কিছু আমি অবজেক্টিভ দিতে পারি না। বাংলায় তো টপিক অনেক বেশি। বাংলা তো শেষ করতে পারবো না। ক্লাস তো অনেক বেশি নাই। তোমাদের তো এখন বাংলা অনেক পড়ার সময় হবে। তো এই ক্লাসগুলোই হচ্ছে একমাত্র ভরসা। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধু সভার সদস্যদের সহযোগিতায় গতকাল ধামাহার গ্রামে হাবিবুর রহমানের মতো 250 অসহায় শীতার্ত নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের কষ্টের মধ্যে কম্বল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। শীতে কাঁপতে কাঁপতে হাবিবুর বলেন, বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারি না, ঠান্ডার কাপড় কিনার টাকা কই, খুব উপকার হলো কম্বলটা পেয়ে। দেখো আমরা সৃজনশীলের সবচেয়ে বড় ভুল করি কি? আমি এবারে আসি। আমি গত 2 বছর এসএসসিতে অন্তত দেখেছি আমার বহু শিক্ষার্থী যারা টাইমলি সৃজনশীল লিখে শেষ করতে পারতো না, তারা সৃজনশীল লেখার পর তাদের হাতে 5 মিনিট ছিল রিভিশন দেওয়ার। আচ্ছা আমি এখন একটা রিজুম করে দিচ্ছি তোমাদের কাছে জানতে চাই তোমাদের কার এমন হয় যে তোমরা সৃজনশীল লিখে টাইমলি শেষ করতে পারো না। তোমরা একটু চ্যাটে লিখো। কার কাছে সৃজনশীল লিখে টাইমলি শেষ করতে পারো না? কিভাবে সৃজনশীল লিখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্লাসের লাস্ট পর্যন্ত। ক্লাসের মধ্যে 1500-1600 স্টুডেন্ট বলছে যে তার এই সমস্যা আছে। সে সৃজনশীল ঠিকঠাক অ্যান্সার করতে পারে না। মানে 1500-1600 যদি হয় তাহলে এটা কত হলো? এটা অলমোস্ট 80%। 80% বলা যায়। দেখো আমি চারটা বার পজ করে দিচ্ছি। সৃজনশীল টাইমলি শেষ করতে না পারার প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে আমরা কোনো টাইম ম্যানেজমেন্টের মধ্যে থাকি না। আমরা প্রথম একটা দুইটা সৃজনশীল অনেক বেশি সুন্দর করে লিখতে গিয়ে অনেক সময় নিয়ে নেই। তোমরা যে কাজটা করো শেষের দিকে অনেকে রীতিমতো ছেড়ে আসো একটা সৃজনশীল, অনেকে গল্প ছেড়ে আসো লাস্টেরটা। বা অনেকে যেটা করে যে শেষের দিকে যে কাকের ঠ্যাং বকের ঠ্যাং কি লিখে ওটা যিনি খাতা কাটছেন তিনি তো দূরে থাক, ওকে নিজেকে যদি বলতে যে বাবা তুই কি লিখবি তুই নিজে পড়ে শোনা আমারে। উনি যেটা পড়ে বলতে পারবেন না যে কি লিখেছে। তো এই হলো আমাদের অবস্থা। এটার সমাধান কি? এটার সমাধান একটাই, তা হলো আমাদেরকে খুবই স্ট্রিক্ট টাইম ম্যানেজমেন্টে আমাদের সৃজনশীল লিখতে হবে। খুবই স্ট্রিক্ট সময় আমাদের মানতে হবে লেখার ক্ষেত্রে। সেটা কতক্ষণ? নির্দিষ্ট সেটা হলো 19 মিনিট। সর্বসাকুল্যে আমরা 19 মিনিট সময় নেব আমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে। এর চেয়ে আমরা একটুও বেশি সময় নেব না। আমরা সর্বসাকুল্যে 19 মিনিট সময় নেব সৃজনশীল লেখার ক্ষেত্রে। এবারে আমি বলি যে 19 মিনিটের কথা বললাম সৃজনশীল লেখার ক্ষেত্রে। তো 19 মিনিট সৃজনশীল কেন? আমি এখানে অনেকগুলো ফ্যাক্টর ধরেছি। ধরো তোমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তে পারে পরীক্ষার মাঝখানে। তোমার কলমে কালি শেষ হয়ে যেতে পারে। ম্যাজিস্ট্রেট আসতে পারে পরিদর্শনে। হয়তো তোমার আশেপাশে কেউ দেখা দেখি করছে বা কিছু হইছে, যে কোনো কারণে ডিস্ট্রাক্টেড হইতে পারে। এই 19 মিনিটের চেয়ে 1 মিনিটও বেশি সময় তুমি নিবা না। 19 মিনিট বা 19 মিনিট। তুমি যদি বলো ভাই 19 মিনিটে শেষ করতে না পারি, কোর্স শেষ করতে পারি, আমি এখন লিখে দিই একটা শেষ কতটুকু লিখবা আমি দেখাই দিব। 19 মিনিটে শেষ করতে পারো। আর এরপর না করবে একটু ছোট লিখবা। তুমি যদি শেষ করে আসো তাহলে নম্বর দেবার জায়গা থাকে। কিন্তু তুমি যদি শেষই না করো, লিখেই না আসো তাহলে নম্বর কিসে দিবে তোমাকে? নম্বর তো দেওয়া সম্ভব নয়। চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সৃজনশীল প্র্যাকটিসে। আমাদের ক নম্বর প্রশ্ন। আমাদের ক বা জ্ঞানমূলকে আমরা কি লিখব? জাস্ট স্রেফ এক লাইনে লিখে দেব। এক লাইন। এর চেয়ে একটু বেশি। কয়েকটা শব্দ বা এক লাইনে লিখব, আমরা ফুল নম্বর পেয়ে যাব।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। আলী ইবনে আব্বাস প্রস্থান দিবসে বিস্ময়াপন্ন হয়েছিলেন কেন? আচ্ছা, আমরা এটাতে পাচ্ছি 2 নম্বর। আমরা মনে রাখবো যত নম্বর তত প্যারা। অর্থাৎ যদি আমার সৃজনশীলের নম্বর হয় 2, আমি সেখানে 2টা প্যারা করে লিখব। যদি নম্বর হয় 3, আমি 3টা প্যারা করে লিখব। যত নম্বর তত প্যারা। তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে আমার সৃজনশীলে আমি যত নম্বর তত প্যারা এটা মেইনটেইন করব এইভাবে আমি ফরম্যাটটা আমার মেইনটেইন করতে হবে। সৃজনশীল তুমি যতই ভালো লেখো না কেন যদি ফরম্যাট মেইনটেইন না করো তাহলে তুমি ঠক্কা। জীবনে তুমি ভালো নম্বর পাবা না। এই প্রশ্ন দূরে থাকলে এও তুলতে পারবা না। আর যদি তুমি সৃজনশীলের ফরম্যাট ঠিকঠাক লিখো, ভেতরে মোটামুটিও লিখে থাকো, তুমি অন্তত 80% নম্বর পাবা। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। গ্যারান্টি দিয়ে বলতে পারি 70-80% নম্বর তুমি পাবাই পাবা। আর যদি ভেতরে লেখা ঠিক থাকে, ফরম্যাট ঠিক থাকে, তুমি ইনশাআল্লাহ 10 এ 10 পাবা। আলী ইবনে আব্বাস প্রস্থান দিবসে বিস্ময়াপন্ন হয়েছিলেন কেন? যেহেতু 2 নম্বর 2 প্যারা। আমরা এই অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আমরা উদ্দীপকের কোনো কথা বলব না। উদ্দীপকের কথা প্রথম আসবে থার্ড প্যারাতে। থার্ড প্যারা আছে কোথায়? থার্ড প্যারা আছে প্রয়োগমূলকে, অর্থাৎ গতে। গয়ের আগে, গয়ের থার্ড প্যারার আগে উদ্দীপক নিয়ে কোনো কথাবার্তা হবে না। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দেয়াই হয়েছে আমার মেমরি থেকে লেখার জন্য। প্রত্যেকটা গল্পে আলী ইবনে আব্বাসের দামেস্কাসের আশ্রয়দাতা তার বাগদাদ ফিরে যাওয়ার জন্য নানা রকম উদ্যোগ আগে থেকে গ্রহণ করে রেখেছিলেন, দেখে তিনি প্রস্থান দিবসে বিস্ময়াপন্ন হয়েছিলেন। আমরা এখানে করব কি, এক কথায় প্রথমে উত্তর দিয়ে দিব। এটা হচ্ছে জ্ঞানমূলক উত্তর দেওয়া। সাথে সাথে আমি 1 নম্বর পেয়ে যাব। এরপর এই কথাটাকে আমি বইয়ের ভাষায় একটু বড় করে লিখব। আলী ইবনে আব্বাস নামে এক লোক একদা ডেমাস্কাস শহরে গিয়ে বিপদে পড়ে জনৈক সহৃদয় ব্যক্তির কাছে আশ্রিত হন। তার আশ্রয়দাতা পরবর্তী সময় তাকে বাগদাদগামী কাফেলার সাথে ঘোড়া, বিভিন্ন উপহার, নগদ অর্থ সহ বিদায় জানাতে আসলে এসব আয়োজন দেখে তিনি বিস্ময়াভিভূত হয়ে যান। সেদিনের সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি তার বিস্ময়াপন্নতার কথা বলেন। গেল। দেখো একটা বিষয় যে আমরা এখানে কিভাবে লিখছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে লিখছি? আমরা এখানে অনেকের কাছে মনে হতে পারে ভাই আমি তো এত কঠিন বাংলা পারি না। আপনি দেখুন অনেক সুন্দর করে বাংলা লিখেছেন। হ্যাঁ, আমি উদাহরণ দেবার জন্য সুন্দর বাংলা দিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে তোমাকে এভাবেই লিখতে হবে। তুমি একদম সহজ ভাষায় লিখো। তুমি ফুল মার্কস পাবা। যেমন আমি বললাম আলী ইবনে আব্বাস নামে এক লোক একদা ডেমাস্কাস শহরে গিয়ে বিপদে পড়ে। তুমি বললা যে এক সময় ডেমাস্কাস শহরে গিয়ে বিপদে পড়ে জনৈক সহৃদয় ব্যক্তির কাছে। তুমি বললা যে একজন দয়াবান ব্যক্তির কাছে আশ্রিত হন। হতে পারে তুমি সহজ ভাষায় লিখো, কোনো সমস্যা নেই। এভাবে তুমি ভেঙে ভেঙে এক জায়গায় 2 পেয়ে গেলা। সৃজনশীলের নাম্বার তো ভাঙা হয় নাম্বার। এটা মনে রাখতে হবে। কোনটা কতটুকু লিখবো এটা এক লাইন বলেছি। আর এটা কতটুকু লিখবো? এটা লিখবো আমরা আধা পৃষ্ঠা। এটা আমরা লিখবো আধা পৃষ্ঠা। এবারে আমরা আসি উদ্দীপকে প্রত্যেকটা গল্পের কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমার প্রয়োগমূলক। যেহেতু 3 নম্বর তাই 3 প্যারা। এটা আমি কতটুকু লিখবো? এটা আমি লিখবো 1 পৃষ্ঠা। এটা আমি লিখবো 1 পৃষ্ঠায়। উদ্দীপকে প্রত্যেকটা গল্পের বিপদাপন্ন মানুষের উপকার করার দিকটি ফুটে উঠেছে। পেয়ে গেলাম। এবার আমি এটাকে একটু বড় করে লিখব। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি ডেমাস্কাস শহরে গিয়ে চরম বিপদে পড়ে সেখানকার এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় প্রার্থনা করেন। সেই ব্যক্তি আলী ইবনে আব্বাসকে নিজ বাড়িতে আশ্রয় দেন। আলী ইবনে আব্বাস প্রায় 1 মাস তার বাড়িতে অবস্থান করেন। পরোপকারের এই ধরনের দৃষ্টান্ত উদ্দীপকে উঠে এসেছে। 1 নম্বর চলে গেল। এক যোগে এক পেয়ে গেলাম। এবার আমি কি করছি দেখো। প্রথমে এক কথা উত্তর দিয়েছি। কোন বিষয়টি ফুটেছে? বিপদাপন্ন মানুষের উপকার দিক ফুটেছে। এরপর নিজের ভাষায় বড় করে লিখলাম। নিজের ভাষায়, বইয়ের ভাষায়, নিজের ভাষায়। এই থার্ড প্যারা প্রথম উদ্দীপক নিয়ে আমার কথা আসলো। প্রয়োগমূলকের কাজটা কি? প্রয়োগমূলকের কাজ হচ্ছে উদ্দীপকের সঙ্গে মূল গল্পের বা মূল কবিতার বা মূল প্রবন্ধের একটা সম্পর্ক স্থাপন করা। মিল, অমিল, বেমিল, সদৃশ, অসদৃশ, এটা না, ওটা না, এটা মিল আছে, এগুলো করা। ঠিক আছে? এটাই হচ্ছে এটার মূল কাজ। উদ্দীপকে প্রথম আলো ট্রাস্ট ও বন্ধু সভার প্রচেষ্টায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের ঘটনা বর্ণিত হয়েছে। অসহায় দরিদ্র এসব মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তারা পরোপকারে ব্রত হয়েছেন। প্রত্যেকটা গল্পে বিদেশ বিভুঁইয়ে বিপদাপন্ন আলী ইবনে আব্বাসকে সহায়তা ও আশ্রয় দেওয়ার মাধ্যমে ডেমাস্কাসের লোকটিও ঠিক একই রকম কাজ করেছেন। হয়ে গেল। এভাবে যদি তুমি লিখতে পারো, চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি তুমি ফুল মার্কস ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবা। ফুল মার্কস নিয়ে আসতে পারবা। ঘ নম্বরটা উচ্চতর দক্ষতা। এটা আমরা কতটুকু লিখব? এটা আমরা লিখব 1.5 পৃষ্ঠা। ঠিক আছে? এটা আমরা লিখব 1.5 পৃষ্ঠা। উদ্দীপকের হাবিবুর ও প্রত্যেকটা গল্পের আলী ইবনে আব্বাসের মাঝে কিছুটা সাদৃশ্য থাকলেও তারা হুবহু একই রকম নয়। এই মন্তব্যটি বিশ্লেষণ করো। উপকারী উপকার স্বীকার করার দিক থেকে হাবিবুর আলী ইবনে আব্বাসের মিল থাকলেও প্রত্যেকটা করার দিক থেকে দুজনের মাঝে ভিন্নতা থাকে। প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 1 পেয়ে গেলাম। আচ্ছা, যেহেতু এটা 4 নম্বর তার মানে এখানে 4টা প্যারা এবং আমরা এখানে করব কি প্রথমে এক কথায় উত্তর দিব। তাহলে আমি জ্ঞানমূলক 1 নম্বর পেয়ে যাব। যে কি বললো এখানে? এখানে আমাকে মন্তব্যটা বিশ্লেষণ করতে বলেছে। উচ্চতর দক্ষতার মতামত চাই, বিশ্লেষণ করতে বলে বা এই বিশ্লেষণটাও আসলে তোমার কাছে কোনো একটা সিদ্ধান্ত চাই। যে তুমি কি মনে করো? তুমি কি বলো? এই কথাটা যে বলছো কথাটা কি ঠিক? না এই কথাটা ভুল? তুমি ঠিক ভুল খালি র্যান্ডমলি বলে দিলেই হলো না। তোমার একটা যুক্তি দেখাইতে হবে। তুমি কেন ঠিক বললা, কেন ভুল বললা। তো প্রথমে তুমি এক কথায় বলে দিলা যে মন্তব্যটা ঠিক বা যথার্থ। কেন মন্তব্যটা যথার্থ? কারণ উপকারী উপকার স্বীকার করা হয়েছে দুজনের মাঝেই। গেল। এবার আমরা কি করব? এটাকে একটু বইয়ের ভাষায় বড় করে লিখব। প্রত্যেকটা গল্পে উপকারী উপকার স্বীকার করার পাশাপাশি ভিন্ন প্রেক্ষাপটে প্রত্যুপকার করার বিষয়টি ফুটে উঠেছে। আলী ইবনে আব্বাস ডেমাস্কাস শহরে গিয়ে চরম বিপদে পড়লে সেখানকার একজন সম্ভ্রান্ত লোক তাকে বিপদ থেকে বাঁচাতে নিজ বাড়িতে আশ্রয় দেন। পরবর্তী সময়ে সেই লোক খলিফার রোষে পড়ে বাগদাদে বন্দী হয়ে এলে তার পরিচয় পেয়ে আলী ইবনে আব্বাস তাকে খলিফার রোষানল থেকে রক্ষা করেন। দেখো, একটা কথা কিন্তু আমি বলি নাই উদ্দীপক নিয়ে। উদ্দীপক নিয়ে প্রথম কথা হবে থার্ড প্যারাতে। থার্ড প্যারা নিয়ে উদ্দীপক নিয়ে কোনো কথা নেই। আমি কিন্তু একটু আগে বললাম যে প্রত্যুপকারের দিকে কেন ভিন্ন, তারপর কিন্তু আমি ডিরেক্ট সেই মানে প্রত্যুপকার গল্পের স্টোরি বললাম। আমি কিন্তু নিজের কোনো কথা এখানে বলতে যাই নাই। হ্যাঁ, উদ্দীপকে শীতার্ত দরিদ্র মানুষ হাবিবুর শীতবস্ত্র উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের আর্থিক ও পারিপার্শ্বিক দুরবস্থার কথা বলে শীতবস্ত্র প্রদানকারীদের ধন্যবাদ জানান। উদ্দীপকের কথা শুনুন। তিনি বলেন যে অত্যন্ত উপকার হয়েছে, উপকার হয়েছে। প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাসের মাঝে বিষয়টি দেখা যায়। তিনি ডেমাস্কাস শহরে পাওয়া উপকার সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরো 1 পেয়ে গেলাম। সৃজনশীল কিন্তু নাম্বার ঠাস করে দিয়ে দেয় না। এই ভেঙে কিন্তু নাম্বার দেয়। 1 1 1 3 গেল। এবারে আমার সর্বশেষ প্রশ্ন। সর্বশেষ অংশ উচ্চতর দক্ষতা যে আমার লাস্ট প্যারাটা। উদ্দীপকের হাবিবুর এবং প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস উভয়ই উপকার স্বীকার করে কৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন। তবে আলী ইবনে আব্বাস সুযোগ পেয়ে তার উপকারী ব্যক্তিকে খলিফার রোষে পড়া অবস্থা থেকে উদ্ধার করে প্রত্যুপকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলো। হাবিবুর তেমন কিছু করতে পারেনি। তাই বলা যায় যে উদ্দীপকের হাবিবুর ও প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাসের মাঝে কিছুটা সাদৃশ্য থাকলেও তারা হুবহু একই রকম নন। এই যে দেখো আমরা 4টা লিখলাম প্যারা এবং আমরা 4 নম্বর পেয়ে গেলাম। আমি এখানে তোমাদেরকে আরো একটা বিষয় বলি। সৃজনশীল লেখা এমন একটা জিনিস যদি এটা কেউ ভালোমতো লিখতে শেখে তার যে লেখার দক্ষতা বা রাইটিং স্কিল এটা অন্য লেভেলে চলে যাবে। কিন্তু আমার বলতে আফসোস লাগে এবং খারাপ লাগে আজ এত বছর ধরে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চলছে এখনো একটা বড় অংশের শিক্ষার্থী ঠিকঠাক উত্তর করতে পারে না। অন্তত শিক্ষার্থীদের সঙ্গে এমন হবে না, কারণ তোমরা শিখছো কিভাবে সৃজনশীল ঠিকঠাক উত্তর করতে হয়। তো আমি যা বললাম তোমরা কি তা বুঝতে পেরেছো? আমি তো একটা রিজন করছি, এখন আমি তোমাদের কথা শুনতে চাই। তাই তো বুঝতে পেরেছো? আমি ব্রেক একটু পরে দিতেছো। পজ করে দিচ্ছি। আমরা এই প্রথম এখন আমরা সেকেন্ড গেলে এখন আমরা একটু দ্রুত যাব। ব্রেক দিব। এই 20 মিনিটের মধ্যে আমি একটা ব্রেক দিব তোমাদেরকে। আরো একটা সৃজনশীল আমি রেখেছি। এটা হচ্ছে তোমাদের জন্য HW। অবশ্যই তোমরা এটা লিখবা, লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। কেন? যদি তুমি খালি পড়ো, এই আমার কাছে খালি থিওরি শুনে গেলা, এটা হবে অনেকটা এমন যে কিভাবে সাঁতার কাটতে হয় এটা তুমি দেখলাম একজনকে। তুমি নিজে যদি পানিতে নেমে সাঁতার না কাটো তাহলে আসলে কিছুই হবে না। যেমন আমি এই মুহূর্তে ড্রাইভিং শিখছি। যদি আমাদের নিজেদের গাড়ি আছে অনেক আগে থেকে, গাড়ি আছে অলমোস্ট 10 বছর আরো আগে থেকে, অনেক আগে থেকে, কিন্তু আমি ড্রাইভিংটা আমার কখনো শেখা হয় নাই। তো আমি এখন ড্রাইভিং শিখছি। এখন আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি কিভাবে ড্রাইভ করতে হয়। কিন্তু আমি যতক্ষণ নিজে ড্রাইভিং না করছি আমার কাছে তো আসলে ক্লিয়ার হবে না যে কতটুকু ঘুরাইলে স্টিয়ারিং ইউ টার্ন নেওয়া যায়, কতটুকু ঘুরে ডানে ঘুরে বামে ঘুরে তারপর
তারপরে কতটুকু দূরে একটা অবজেক্ট থাকলে ব্রেক করলেও ধাক্কা খাবে না, এটা তুমি না চাইলে বুঝতে পারবে না। তোমার ক্ষেত্রেও তাই। এই 19 মিনিট সময় প্র্যাকটিস করে তুমি অবশ্যই লিখবা। 19 মিনিটের চেয়ে একটু বেশি সময় নিবা না। এখানে যদি উত্তর দেয়া আছে, উত্তরটা তুমি পরে দেখবা। তুমি ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। মাস্ট এটা করবা। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। যদি তুমি এমনটা করো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারি তুমি ইনশাআল্লাহ পাস পাবা। আর যদি এটা না করো, তাহলে তোমার অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো। তুমি যদি প্র্যাকটিস ছাড়াই আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাও, তাহলে যেটা হয়, এবারে আমরা পড়ে নিও, অবজেক্টিভ দেখে আমি এখন সময় নষ্ট করব না। এবারে চলে যাচ্ছি সুহাতে। দেখো কোন শিক্ষা বোর্ডে এটা কতবার এসেছে এবং এটা কত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তাহলে এখানে আমি যদি দেখি যে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, সিলেট, চট্টগ্রাম সবই আছে। কিন্তু সুভা থেকে নির্দিষ্ট কয়েকটা বিষয়ের উপরে সবসময় প্রশ্ন এসে থাকে। সুভা গল্পের ভেতরে অনেক কিছু আছে। ওর বাবা বাণীকণ্ঠের কাহিনী এবং সুভার যেই ছেলেটার প্রেমে পড়ে প্রতাপ তার কাহিনী, আরো অনেক কিছু আছে এবং নানা রকম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে। এটা কিন্তু একটা অসাধারণ গল্প সুভা। কিন্তু এখানে অল্প কয়েকটা বিষয়ের উপরে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। যেমন প্রথমটা হচ্ছে বাক প্রতিবন্ধীদের ধারণা। দেখো এটার উপর এসেছে এখানে ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে 2020 প্রতিবন্ধীদের মানবিক অনুভূতি ও সংবেদনশীলতার স্বরূপ। দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট খুব রিসেন্টলি এসেছে প্রশ্ন। প্রতিবন্ধী কন্যাকে নিয়ে পিতামাতার দুর্ভাবনা ও দায়িত্ববোধের স্বরূপ। এটা নিয়ে প্রশ্ন খুব একটু আসার সম্ভাবনা কম, যদি এটা ময়মনসিংহ যশোর এসেছিল। প্রতিবন্ধীদের প্রতি পরিবার ও সমাজের অবহেলা। দেখো আমরা এই প্রথম দুইটা প্রশ্ন এটা হচ্ছে তাদের মনোজগৎ নিয়ে প্রতিবন্ধীদের, পরের দুইটা হচ্ছে তাদের প্রতি যে দায়িত্ববোধ, অবহেলা এগুলো নিয়ে এবং প্রতিবন্ধীদের জীবন সংগ্রাম একটা সাথে রিলেটেড। আর প্রতিবন্ধীদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতার স্বরূপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুরে ফিরে একই রকম প্রশ্ন এসে থাকে সৃজনশীলে। যেমন আচ্ছা আমি একটু প্রথমে চ্যাপ্টারটা তোমাদের কাছে এক্সপ্লেইন করি, এরপরে যাই। সো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন অনেক বেশি এসে থাকে। আর সৃজনশীল আর কারো কাছ থেকে আসুক না আসুক, রবীন্দ্রনাথ থেকে আসবেই। সো এটা নিয়ে আসলে কথা বাড়ানোর কোনো মানে নাই। এটা তুমি পড়ো না পড়ো, এটা তোমার আসবেই। ঠিক আছে? রবীন্দ্রনাথ নিয়ে। তো রবীন্দ্রনাথ আমি আসলে এখানে যেহেতু বোঝানোর কিছু নাই, তাই আমি আলাদা করে কিছু পড়াইলাম না। এটা তোমরা নিজেরা খুব ভালো মতো পড়ে নিবা। আর তোমাদের শিক্ষক প্র্যাকটিস বুক আছে, তুমি সবকিছু পাচ্ছ অ্যাপটা ইউটিলাইজ করবা। শিক্ষক অ্যাপটা করো কি? তোমরা অনেকেই মনে করো যে শিক্ষক অ্যাপটা কেন, এই যে মনে করো জুমে ক্লাস করা, ফেসবুক লাইভ ক্লাস করে, ফেসবুক লাইভ ক্লাস না বাবা। এই অ্যাপ ডেভেলপ করার পেছনে একটা খুব স্ট্রং টিম আছে যারা প্রতিনিয়ত তোমাদের জন্য কাজ করে। সো সেই অ্যাপটাতে তো অনেক ফিচার্স আছে। শিক্ষক অ্যাপটা ভালো ঘেটে ঘেটে দেখবা। অ্যাপের ফিচারগুলো এক্সাম দিবা, দেখবে ইনশাআল্লাহ তুমি চোখ বন্ধ করে প্লাস চলে আসছে বাংলায়। আমি একে একে গল্পটা করি। বাণীকণ্ঠ, সুভার বাবার নাম। এই গল্পে আমরা মূলত ৩টি চরিত্রকে ঘুরে ফিরে দেখতে পাই। মানুষের চরিত্র ৪টি চরিত্রকে দেখতে পাই। সুভা, সুভার মা, মাণিকণ্ঠ মানে সুভার বাবা হচ্ছে সুভা যে ছেলের প্রেমে পড়ে প্রতাপ। এই ৪ জনকে দেখতে পাই। আমরা এখানে আরো ২টা চরিত্রকে দেখতে পাই। তাদের গোয়ালের দুটো গাভী, একটা হচ্ছে সর্বষ্টি, আর একটা নাম হলো গিয়ে পাঙ্গুলি। আমি এবারে বলছি খুব মনোযোগ দিয়ে শোনো। সুভা বাক প্রতিবন্ধী বা বোবা একটা মেয়ে। সুভার বড় ২ বোনের নামের সঙ্গে মিল রেখেই তার নামটা রেখেছিল। তার বড় ২ বোনের নাম ছিল সুহাসিনী এবং সুকেশিনী। একজনের হাসি সুন্দর, একজনের কেশ বা চুল সুন্দর। তো ভাবা হয়েছিল সে খুব সুন্দর করে কথা বলতে বলেই তার নাম সুহাসিনী, সংক্ষেপে সুভা। কিন্তু নিয়তি এবং এটাই ছিল সৃষ্টিকর্তার ইচ্ছা, তিনি সুভাকে বাক প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠান। সুন্দর করে কথা বলতে দূরে থাক, সুভা কথাই বলতে পারত না। তো তৎকালীন সমাজে সুভার মা এটাকে মনে করত একটা অভিশাপ হিসেবে এবং যেহেতু এই গ্রামীণ সমাজে একজন নারীকে তার সন্তানের জন্য দায়ী করা হয়, তিনি ধরেই নিতেন যে তার অভিশাপ, তার উপর অভিশাপ বা তার কোনো খারাপ কিছুর কারণেই এই সুভার মতো একটা বাক প্রতিবন্ধী মেয়ে জন্মগ্রহণ করেছে। এবং তিনি পুরোটা গল্প জুড়ে আমরা দেখতে পাই তিনি সুভার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন, সুভাকে খুবই ছোট চোখে দেখেন এবং সুভাকে তিনি মানুষের মর্যাদাও দেন না। এর কারণ কি? আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা এখনো দেখতে পাই অনেক মানুষ প্রতিবন্ধী মানুষদের নিয়ে খুব মজা নেয়। তাদের একটা কথা বলল, তারা পাগলের মতো একটা উত্তর দিল, তালি দিল। এটা বুঝতে পারল না যে মানুষটা যে উত্তরটা দিচ্ছে আল্লাহ তাকে এভাবেই পাঠিয়েছে। এটা তো তার দোষ না এবং এটা তো তার কোনো ভূমিকা নেই। তেমনি সুভা গল্পে আমরা একই রকম দেখতে পাই। অন্যদিকে যেই মানুষটা সুভাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি আদর এবং স্নেহ করে, তিনি হচ্ছেন সুভার বাবা বাণীকণ্ঠ। এবারে আমরা আসি সুভার সাথে অন্যান্যদের আচার-আচরণ কেমন ছিল। আমাদের সমাজ এখন তাই এত রক্ষণশীল, তখন তো আরো অনেক বেশি রক্ষণশীল ছিল। দেখা যেত যে মানুষের যেহেতু মন মানসিকতা খুব ছোট, বাঙালিদের আগেও ছিল এমন যে এলাকার অন্যান্য ছেলেমেয়েরা সুভাকে আসলে খেলার সঙ্গী করে নিত না। ও যেহেতু প্রতিবন্ধী, ওকে একটু আলাদা করে রাখতো। তো সুভার সেক্ষেত্রে সঙ্গী হয়ে গিয়েছিল সুভার মতোই প্রাণীরা যারা কথা বলতে পারত না। অর্থাৎ বিড়াল বলো, গাভী বলো এরা। তো সেই সর্বস্বী এবং পাঙ্গুলি তারা সুভার মনের ভাব খুব ভালো মতো বুঝতে পারত। সুভার চোখ দেখে, মুখের অভিব্যক্তি দেখে তারাও কিন্তু কথা বলতে পারে না, সুভাও কথা বলতে পারে না। কিন্তু তারা যেন তাদের অভিব্যক্তি দিয়ে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করত। এরপরে আমরা পাই এই গল্পের একটা অন্যতম চরিত্র প্রতাপ। এই প্রতাপ হচ্ছে একটা অকর্মণ্য জাতীয় ছেলে যার কোনো কাজ নাই বড়শি ফেলে মাছ ধরা ছাড়া। তো সে যখন বড়শি ফেলে মাছ ধরতে যেত, সুভা সেখানে যেত তার জন্য একটা পানের খিলি নিয়ে এবং সুভা যেহেতু প্রচন্ড রকম প্রেমে পড়েছিল, তার প্রেমেতে বুঁদ হয়েছিল। তো সুভা এটা মনে মনে ভাবতো, যেকোনো মানুষ প্রেমে পড়লে এরকম ভাবে যে যদি তার কোনো একটু উপকারে আসে, তাকে গুন্ডারা ধরবে, তাকে মারামারি করে কিছু আনবে। তো সুভা এমনটা ভাবতো না। সুভা ভাবতো যে সুভা হয়তো ও যেখানে মাছ ধরছে যদি এমন হতো সুভা ওখানকার রাজকুমারী মৎস্যকুমারী হিসেবে সেখান থেকে আসতো। এরকম নানা রকম চিন্তা ভাবনা। কিন্তু প্রতাপ সুভাকে আসলে খুবই মানে হাসি ঠাট্টার ছলেই দেখতো এবং যখন সুভার বাবা সুভার জন্য পাত্র খুঁজতে যায় কলকাতার বাহিরে, মানে গ্রামের বাইরে অন্য কোথাও। তো এটা হচ্ছে এবং ওখান থেকে কাহিনীটা হয় একটা অন্যদিকে যায় এবং সুভা কোনো কিছু ছেড়েই যেন আর যেতে চায় না ওই জায়গাটা থেকে। আমরা এই গল্পটাকে দুটো আঙ্গিকে একটা সৃজনশীল উত্তর করে থাকি। এই ধরনের সৃজনশীল প্রশ্ন খুব কমন। ধরো আসলো যে শাকিল একটা চরিত্রের নাম, যে শাকিল হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না। বা ধরো আসলো সে হচ্ছে খোড়া বা তার দুটো পাই নষ্ট, সে হুইল চেয়ার দিয়ে চলাচল করে। তো এরকম শাকিলের কিছু কাহিনী দিল, তারপরে ওখান থেকে প্রশ্ন আসলো। এরকম হতে পারে। তারপর ধরো আরেকটা আসলো এমন, ধরো একটা ক্যারেক্টার নাম হলো গিয়ে আরিফিন। যে আরিফিন বা ধরো একটা ক্যারেক্টার নাম শর্মি, একটা মেয়ে ক্যারেক্টার যে শর্মি। তো সে হচ্ছে এরকম ধরো দৃষ্টি প্রতিবন্ধী বা ধরলাম সে হচ্ছে তার দুটো হাত নাই বা বাক প্রতিবন্ধী, নানা রকম কিছু হতে পারে। তো তাকে কিভাবে সমাজ দেখে, হতে পারে ভালো মতো দেখে, উদ্দীপক দিয়েছে বা খারাপ ভাবে দেখে, ওটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে সুভার সাথে তোমাকে উত্তর করতে দেওয়া হবে। চলো আমরা সরাসরি সৃজনশীলে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। আমি যা বোঝানো বুঝিয়ে ফেলেছি অলরেডি তোমাকে। আমি বলেছিলাম সৃজনশীল 19 মিনিট। আর আমি এটা বোঝানোর পরে তোমাদের কাছ থেকে আবার প্রশ্ন নিব, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো। বিশ্বকাপ ফুটবল 2022 উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয় কাতারের আল বাইত স্টেডিয়ামে। মঞ্চে আসেন দুহাতে ভর দিয়ে চলা 20 বছরের যুবক গানিম আল মুফতাহ। এতটুকু পরেই তুমি বুঝে গেছো যে আমাদের যে এই উদ্দীপকের চরিত্র গানিম আল মুফতাহ সে প্রতিবন্ধী। তো বুঝতেই পারছো সুভার সাথে এখন কোনো একটা কম্পেয়ার করে তার প্রশ্নটা আসবে। গানিমের সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে জমকালো আসর শুরু হয়। কে এই গানিম? জন্মগতভাবে তার দুটি পা নেই। এজন্য শিশুকাল থেকে তাকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে। তবে তার মা বাবা দুজন দুটি পা হয়ে সন্তানের সঙ্গে থেকেছেন, প্রেরণা জুগিয়েছেন। তাই তো তিনি বিশ্বের দরবারে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। এবারে আমরা একে একে আসি। দেখো বাখারি অর্থ কি? এখন আমরা জানি জ্ঞানমূলক উদ্দীপক সম্পর্কে। বাখারি হচ্ছে যে দুই কাঁধে ঝুলায় যে নেয়, এরকম ধরো দই নিতে পারে, অনেক কিছু গুণ নিতে পারে। কাঁধের দুদিকে দুটো কাঁধে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন? বুঝিয়ে বলো। সুভার বাবা বাণীকণ্ঠ যখন সুভাকে নিয়ে বিদেশ যাত্রার পরিকল্পনা গ্রহণ করে, সেটা মূলত বিয়ে দেবার জন্য। বিদেশ যাত্রা বলতে তখন এমন না যে ভারতবর্ষ থেকে সুইজারল্যান্ড যাচ্ছে বা মেক্সিকো যাচ্ছে বা ইতালি যাচ্ছে। তখন আসলে বোঝাতো বিদেশ বলতে ধরো এক জেলা থেকে আরেক জেলা থেকে ওটাই বিদেশ বলতো। আর তখন তো চলাচলটা অনেক কঠিন ছিল। এখন এত ব্রিজ আছে, রেল যোগাযোগ, ফ্লাইট, এটা সেটা। তখন তেমন ছিল না, তখন রাস্তাঘাটই ছিল না, যাওয়াই খুব কঠিন ছিল। শুভা বাক প্রতিবন্ধী হয়, তার মা ও আশেপাশে প্রায় সকলেই তাকে উপেক্ষা অবহেলা করে। তার বড় দুই বোনের বিয়ে হয়ে গেলেও তার বিয়ের ব্যবস্থা করা যায়নি। এ নিয়ে গ্রামের লোকজন নানা রকম নেতিবাচক কথাবার্তা বলতে শুরু করে। অনেকটা বাধ্য
অনেকটা বাধ্য হয়ে সুভার বাবা মানিকণ্ঠ বিদেশ যাত্রার আয়োজন করেন, অর্থাৎ কলকাতায় নিয়ে সুভার বিয়ের বন্দোবস্ত করতে উদ্যোগী হন তিনি। সুভা বিষয়টি বুঝতে পারেন এবং চিরচেনা প্রকৃতি ছেড়ে যাওয়ার আশঙ্কায় শোকার্ত হয়, এ ভরে যায়। এখন এই ফরমেট তো আমরা দেখলাম কিভাবে লিখতে হয়। ফরমেট যদি ভাই আমি বুঝি আর আমি যদি বাকি জিনিসপত্র ঠিকঠাক রাখি এমনি ঠিকঠাক থাকবে। আচ্ছা তোমরা ব্রেক চাচ্ছ, এখন তো 1 ঘন্টাই হয়নি। সো দেয়ার ইজ নো পয়েন্ট। বারবার তোমাদেরকে মনে করিয়ে দিন। আর ওটা আধা পৃষ্ঠা। শারীরিক প্রতিবন্ধকতা এবং রয়ে গেছে? হ্যাঁ, শারীরিক প্রতিবন্ধকতা এবং এ কারণে সামাজিক বঞ্চনার শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের গানিম শুভা গল্পের শুভার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শুভা গল্পে এটা গেল, এক কথায় আমি উত্তর দিলাম। দেখো যেটা করলাম। কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? তো কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? প্রতিবন্ধকতা, সামাজিক বঞ্চনা এরকম। হ্যাঁ। শুভা গল্পে শুভা একজন বাক প্রতিবন্ধী কিশোরী। এক বাবা ছাড়া কেউই তাকে ভালো চোখে দেখে না। তার মাতাকে গর্ভে কলঙ্ক মনে করে দূরে সরিয়ে রাখে। অনেকেই তার সামনেই তার ভবিষ্যৎ নিয়ে নানা রকম কথাবার্তা বলে। ফলে সে সাধারণের নজর এড়িয়ে চলতে তৎপর হয়। প্রকৃতির কোলে আশ্রয় খুঁজে নেয় সে। গরু ছাগলের মতো অবলা প্রাণীর সাথে সখ্য গড়ে তোলে সে। উদ্দীপকে 2022 সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা গানিম আল মুফতাহ নামের একজন যুবকের কথা বলা হয়েছে। তিনি সুললিত কণ্ঠের অধিকারী হলেও তার দুটি পা নেই। তিনি জন্মগতভাবেই প্রতিবন্ধিতার শিকার। প্রতিবন্ধিতার জন্য তিনি পদে পদে সামাজিক বঞ্চনার শিকারও হয়েছেন। এসব বিবেচনায় তার সাথে শুভা গল্পের শুভা চরিত্রের সাদৃশ্য লক্ষ্য করা যায়। কেননা শুভাও একজন প্রতিবন্ধী এবং সমাজের লোকজনের দ্বারা সামাজিকভাবে তুচ্ছতাচ্ছিল্যের শিকার। এই যে আমরা দেখলাম যে আমরা প্রথমে কি করলাম, এক কথায় উত্তর দিলাম, ওটাকে একটু বইয়ের ভাষায় বড় করে লিখলাম, তারপরে আমি শেষে গিয়ে কম্প্যারিজনটা করলাম। এটাই হলো শুভা গল্পের শুভা, এই উদ্দীপকের গানিম আর শুভার যে তুলনাটা গেল। এবারে আমাদের শেষ প্রশ্ন, এবং এটা আমরা কতটুকু দিব? এটা আমরা বলছি আমরা 1.5 পৃষ্ঠা লিখবো, এর বেশি না, এর কম না। হ্যাঁ, উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে শুভা গল্পের শুভার অবস্থার পরিবর্তন হতো। আমরা এই উদ্দীপকের সাথে মানে গানিমের সঙ্গে শুভা একটা পরিবর্তন দেখতে পাই। গানিম হচ্ছে ওর বাবা মায়ের কাছ থেকে অনেক উৎসাহ উদ্দীপনা পেয়েছে। উৎসাহ উদ্দীপনা পেয়েছে বলেই সে ওরকম স্টেজে আসতে পেরেছে গানিম, এবং সে এত বিখ্যাত পৃথিবী জুড়ে। কিন্তু শুভার ক্ষেত্রে তো তা নয়। শুভা তো সবার কাছ থেকে উপেক্ষিত হয়েছে। উপেক্ষিত হয়েছে বলেই সে যে মানুষ, সেই মানুষ হিসেবে সাধারণ মর্যাদাটাও পায় নাই। একমাত্র পিতা মানিকণ্ঠ ছাড়া বাকি সকলের কাছে উপহাস বিদ্রুপ তাচ্ছিল্য পাওয়া শুভা একটু পারত। শুভা বাক প্রতিবন্ধী কিশোরী তাকে একমাত্র মানিকণ্ঠ ছাড়া উপহাস বিদ্রুপের সময় একটু প্রেরণা সহযোগিতা পেলে উদ্দীপকের গানিমের মতো মেরে ধরতে পারত। পরে আমি এটাকে বড় করে লিখলাম। এরপরে আমি উদ্দীপকের কথা, উদ্দীপকের গানিম সুললিত কণ্ঠের অধিকারী হলেও এটা লিখলাম, তারপর শুভার সাথে তুলনা করলাম। এবং শেষে আমি আমার সিদ্ধান্তে আসলাম। সিদ্ধান্তটা কি? ফলে গানিম প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে পারলেও শুভার ক্ষেত্রে তেমনটি ঘটেনি। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকের গানিমের মতো প্রেরণা ও সহযোগিতা পেলে শুভা গল্পের শুভার অবস্থারও পরিবর্তন হতো। এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর। সো আমরা এভাবেই হচ্ছে প্রশ্নোত্তরগুলোকে করে থাকি বা সৃজনশীলগুলো অ্যান্সার করব। আবার এইচডব্লিউ প্রত্যেকটা আমি একটা করে এইচডব্লিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সময় নষ্ট করার মতো সময় নেই। শুধু তোমরা ঠিকঠাক করেছো কিনা অবজেক্ট সময় নষ্ট হবে আর যদি দেখার মতো আরকি। তুলে নম্বর ভালো দেয়নি। তার মানে এই নিয়ম যদি ফলো 25 অনেক ছোট করে লিখবা, কিন্তু তুমি ভালো নম্বর পাবা না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যতটুকু বলেছি আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, এতটুকু যদি তুমি না লেখো তুমি ভালো নম্বর পাবা না, খারাপ নম্বর পাবা। প্রশ্ন কি? প্লিজ বাংলা প্রশ্ন বা 2টা প্যারা লিখবা। দ্যাটস ইট। জয়েন করে প্রুফ করে দেয়। আজকে বৃহস্পতি করে রেখেছি। তো নবদ লিখো, কোনো সমস্যা নেই। আমি প্রত্যেকটার মধ্যে আবার দিয়ে নিবা। তুমি দুটি নাম জানো। তাদের কোনো কাজ হয়। তুমি প্রথমে প্রথমে বড় করে এত তুমি তোমার বলে আগে থাকে গতি করে দিলাম। বুঝে কোনো কোনো ভ্যারি ব্রেক 2 সবাই ফিরে আসবা বিরতির পর। কারণ তুমি যদি এতটুকু কনসিস্টেন্ট না থাকতে পারো তাহলে আসলে এসএসসি তে তোমাকে এই পাস দূরে থাক। জীবনে তোমাকে কিছুই হবে না। ধরো এই বিরতি দিলাম তারপর তুমি হাওয়া হয়ে গেলা। এটা করা যাবে না। এই নতুন বছরে এই কাজটা আমাদের করতে হবে। সময়টা সময়। কাজ জমিয়ে রাখা। আমাকে ভীষণ বু আমু কারবাই দিয়ে তুমি জয়েন করো। সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা নিয়ে দেখো কতগুলো বোর্ড এসেছে। বই পড়ার আনন্দ ও এর প্রয়োজনীয়তা নিয়েও এসেছে। সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব নিয়ে এসেছে। এসেছে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নিয়ে আর স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব নিয়ে। তো এখন বেশ কয়েকটা কথা আসলে এর মধ্যে চলে আসে। তো আমি একটা করে তোমাদেরকে একটু বলি। প্রমথ চৌধুরীর সঙ্গে রবীন্দ্রনাথের একটা সম্পর্ক ছিল, এটা আমরা কম বেশি সবাই জানি হয়তোবা, বা হয়তো বেশিরভাগ মানুষই জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি ইন্দিরা দেবী চৌধুরানীকে বিয়ে করেছিলেন প্রমথ চৌধুরী। তার মানে সম্পর্কটা কি হয়? প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের ভাতিজিকে বিয়ে করেছে। তার মানে রবীন্দ্রনাথ হচ্ছে প্রমথ চৌধুরীর চাচা শ্বশুর ছিলেন। তো প্রমথ চৌধুরী এই বই পড়ার প্রবন্ধটা লিখেছেন মূলত বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে বা সাহিত্য চর্চার গুরুত্ব নিয়ে। তিনি এখানে কয়েকটা ফ্যাক্টরকে উল্লেখ করেছেন, যেগুলোকে নিয়ে ঘুরে ফিরে আসলে প্রশ্ন এসে থাকে সৃজনশীলে, এসএসসিতে। যেমন লাইব্রেরির গুরুত্ব। তিনি বলেছেন মানুষ নানা জায়গাতে নানা রকম চর্চা করতে পারে। ধর্মের চর্চা এখানে ওখানে বা দর্শনের চর্চা এখানে নানা রকম কিছু। কিন্তু বই পড়া বা জ্ঞান আহরণের যে চর্চা সেটার জন্য লাইব্রেরির গুরুত্ব অনেক বেশি। তো এই কথা বলতে গিয়ে তিনি হাসপাতালের সঙ্গে লাইব্রেরির তুলনা করেন। যে আমাদের এখানে আমরা দেহের সুরক্ষার জন্য হাসপাতালকে যতটা গুরুত্ব দিই, মনের সুরক্ষার জন্য লাইব্রেরির গুরুত্ব ততটাই বা কোনো ক্ষেত্রে তারও বেশি। তিনি এও বলেছেন যে আমরা যখন একটা দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখি, দেহের মৃত্যুর রেজিস্ট্রি মানে কি? মানে হচ্ছে মানুষ মারা গেলে ধরো ডেথ সার্টিফিকেট দেয় না, বা ওটা তো নানাভাবে এটা সংরক্ষণ করা হয়, কিন্তু তার মৃত্যুর মানে রেকর্ডটা রাখা হয়। কিন্তু আ আত্মার যে মৃত্যু, এটার কোনো রেজিস্ট্রি রাখা হয় না। আত্মার মৃত্যু বলতে কি বোঝানো হচ্ছে? আত্মার মৃত্যু বলতে বোঝানো হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহের মৃত্যু ঘটে, আমরা দেখতে পাই। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা তথা আমাদের যে ওভারঅল সামাজিক অবকাঠামো অনেক ক্রিয়েটিভ মানুষের আত্মার মৃত্যু এখান থেকে ঘটে যায়। তুমি হয়তো তোমার অনেক বন্ধু-বান্ধবীকেও দেখেছো, অনেক সৃজনশীল ছিল, অনেক ক্রিয়েটিভ একটা মানুষ ছিল, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার জাতাকলে পিষ্ট হয়ে তার সকল কিছু সে হারিয়েছে। এখন সে অনেকটা তোতা পাখির মতো হয়ে গেছে। মুখস্থ করে পড়ে ওইটা লিখে ভালো মার্কস পায়। হয়তো অনেক ভালো লেখক হতে পারতো, অভিনেতা হতে পারতো, ব্যবসায়ী হতে পারতো, অনেক কিছু হতে পারতো, কিন্তু তার হওয়া হচ্ছে না। যাই হোক, আমি আবার কিছু কথায় যাচ্ছি। তাহলে আমি একটা করে পয়েন্ট বলছি, যেগুলোর কথা তিনি বলেছেন বই পড়াতে। আমি যা বলছি এগুলো মনে রাখলে তুমি সৃজনশীল ফুল মার্কস নিয়ে আসতে পারো, চিন্তা নিও না। তিনি বলেছেন যে আমরা যখন একটা ধরো কোনো একটা বিচার কার্য সম্পন্ন হচ্ছে, মামলার শুনানি হচ্ছে। তো মামলার শুনানিতে তখন কি করা হয়? ধরো যিনি হচ্ছেন উকিল, ফর এক্সাম্পল আসামি পক্ষের উকিল। তো সে কি করবে? সে হচ্ছে নজির পড়বে বা রেকর্ড যেগুলো ওই আসামির জন্য ওই কেসটার জন্য এগুলো সে বলবে। এখন নজির না আউড়ে মানে সে নজির না পড়ে সে যদি ওখানে জীবনানন্দ দাশের কবিতা পড়ে বা মাইকেল মধুসূদন দত্তের কবিতা পড়ে, তাহলে কি হবে? সে মামলা জিতবে না হারবে? অবশ্যই মামলা হারবে। কারণ বিচারক তো হচ্ছে তার কবিতা শোনার জন্য আসে নাই। কিন্তু বিচারক যা শুনে না তাই যে খারাপ, এটা তুমি কিভাবে নিশ্চিত হলো? এই হলো এইটার একটা ম্যাজিক্যাল লাইন। এটা হচ্ছে অনেকটা এমন যে আমাদের দেশে অনেক বাবা-মাই আউট বই পড়া, যেটাকে বলে আউট বই মানে হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে যে বইগুলো, এগুলো পড়তে খুব নিরুৎসাহিত করেন। কারণ এগুলো পড়লে তো কোনো নম্বর আসে না পরীক্ষায়। কিন্তু যাতে পরীক্ষায় নম্বর আসে না তাই কি খারাপ? বিষয়টা তেমন নয়। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা। কারণ সাহিত্যের মাঝে সবকিছুর সম্মিলন ঘটেছে। সাহিত্যের মাঝে দর্শন, সাহিত্যের মাঝে ধর্ম, সাহিত্যের মাঝে রাজনীতি, একসাথে এত কিছুর সম্মিলন এক সাহিত্য ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এজন্যই প্রমথ চৌধুরী সাহিত্য চর্চার প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। এই হলো আমাদের সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা। সো সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা নিয়ে দেখতে পেয়েছো বরিশাল বোর্ড থেকে চট্টগ্রাম সব বোর্ডে এসেছে আরকি।
এবার আসা যাক বই পড়ার আনন্দ ও এর প্রয়োজনীয়তা এটা নিয়ে এসেছে। তো আমাদের এখানে যেটা হয়েছে যে বই পড়ার মাঝে যে অসীম আনন্দ রয়েছে এটাকে উপেক্ষা করা হয়। কারণ আমাদের এই ক্ষুধা দারিদ্র্যের দেশে যেখানে জীবন ধারণ করাই অনেক ক্ষেত্রে খুব কষ্টসাধ্য, সেখানে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করাটা অনেকের কাছে মনে হয় কোনো একটা বিলাসী কাজ। এটার কারণ কি? ধরো একজন রিকশাওয়ালা মামার কাছে যদি তুমি জানতে চাও যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির উপরে দুটো বক্তৃতা দিতে পারবেন মামা? এটা তো তার কাছে আসলে অনেকটা মানে হাস্যকর তাকে এই কথা বলাটা। কারণ তিনি অলরেডি দিনের দিন খাচ্ছেন। তিনি তার পেট চালানো নিয়ে ব্যস্ত। তুমি গিয়ে তার কাছে একটা উদ্ভট সাহিত্যের কথা বলতে যাচ্ছ। তাই বই পড়ার আনন্দ এবং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে জানতে হবে। সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব। সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্বটা কি? দেখো আমাদের এই জীবনযাত্রায় লাইব্রেরির কিছু গুরুত্ব আছে। প্রথম গুরুত্বটা হলো লাইব্রেরি হচ্ছে জ্ঞান চর্চার জন্য একটা নির্দিষ্ট জায়গা এবং সেখানে জ্ঞান চর্চাটা সবচেয়ে ভালো মতো হয়। যদিও সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তোমাদেরও আসবে না আমি ধরে রাখলাম। এরপরে এটা নিয়ে একটু জেনে রাখতে হবে যেহেতু এটা থেকে আগে প্রশ্ন এসেছে। আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার স্বরূপ। আমি একটু আগে বলছিলাম যে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা মৃত্যুবরণ করে মানে দেহটা মরে না কিন্তু তার আত্মাটা মরে যায় এই মুখস্থ শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে। এবং ধরো বিষয়টা হয়ে যায় অনেকটা এমন এই শিক্ষা ব্যবস্থায় হয়ে যায় অনেকটা তোতা পাখির মতো জোর করে তাকে মুখস্থ করানো হয়েছে এবং সেটা বমি করে দিয়ে এসেছে পরীক্ষার হলে গিয়ে। কিন্তু তাতে তার কোনো জ্ঞান লাভ আসলে হয় নাই। তো এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাটা কেমন এটা নিয়েও তিনি যথেষ্ট কথাবার্তা বলেছেন। আর স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব। এই প্রবন্ধের মাঝে একটা খুব বিখ্যাত লাইন আছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। অর্থাৎ যিনি প্রকৃত শিক্ষিত মানুষ তিনি আসলে নিজেই নিজেকে শিক্ষিত করেছেন। আর দেখো একজন শিক্ষা গুরুর বা একজন শিক্ষকের বা যেকোনো মানে এই গুরু বলতে যখন ধর্মীয় গুরু বোঝাচ্ছি না, মানে ওভারঅল গুরু যেকোনো মানে শিক্ষক বোঝাচ্ছি বা মেন্টর তার মূল কাজ আসলে তোমাকে গিলে খাইয়ে দেওয়া না। বিষয়টা হয় কি? যে এখন আমি যদি খাই ভিটামিন তো আমার শরীরেই আসবে। বা ওর যে পুষ্টিগুণ আছে তুমি খেলে তোমার শরীরে আসবে। তো তোমার শরীরে তো পুষ্টিগুণটা যেতে হবে। আমি যদি নিজে খেয়ে ফেলি তাহলে হলো কিভাবে? তো শিক্ষকের কাজ হলো গিয়ে জ্ঞান পিপাসা জাগরণ করা। মানে জাগ্রত করা। অর্থাৎ তোমার মধ্যে শেখার আগ্রহ জাগবে। এটাই হচ্ছে শিক্ষকের কাজ। কিন্তু শিক্ষকের কাজ কখনোই ওই তোমাকে ইয়ে করে দেওয়া না। শিক্ষকের কাজ কখনোই এটা না যে তুমি হচ্ছ মানে তুমি ধরো তোমাকে সব একদম গুলে খাইয়ে দেওয়া। এটা শিক্ষকের কাজ নয়। পরে আসে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্বটা কতটুকু? এটা আমি একটু আগে বলছিলাম আর গুরুত্বটা এমনটাই যে একজন প্রকৃত শিক্ষিত মানুষ তিনি স্বশিক্ষাতেই শিক্ষিত হবেন। তিনি কখনোই আসলে অন্যের দ্বারস্থ হয়ে শিক্ষিত হবেন এমনটা সম্ভব নয়। চলো আমরা চলে যাই আমাদের পরের অংশে। মানে প্রমথ চৌধুরীর জীবন নিয়ে যেসব প্রশ্ন আছে এগুলো থেকে আসলে অনেক কিছুই আসতে পারে। সো তোমরা এগুলো একটু জেনে নিবা। তো তিনি যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে না বললেই নয় তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। এখান থেকে প্রশ্ন আসে এবং তার যে সম্পাদিত পত্রিকাটা সবুজ পত্র এটা বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অনেক ভূমিকা পালন করেছে। চলিত ভাষারীতি বলতে এই সাধু ভাষা চলিত ভাষার কথাই বলছি। সো আজকে যে বেশিরভাগ কিছু চলিত ভাষারীতিতে লেখা হয়ে থাকে এর মূল নায়ক ছিল প্রমথ চৌধুরী এবং তার সেই সবুজ পত্র পেপারটা ওই পেপারটার মাধ্যমে আসলে মানুষ চলিত ভাষারীতির সঙ্গে এতটা পরিচিত হয় এবং সাধু ভাষারীতি যেহেতু বেশ বোরিং এবং খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ পড়তেও ভালো লাগে না খুব একটা চলিত ভাষা ভালো লাগে তাই ওটাই দিন শেষে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। বইয়ের নামগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। প্রবন্ধ যা বোঝার আমি বুঝিয়ে ফেলেছি। এবার আমি সরাসরি চলে যাব তোমাদের সৃজনশীল প্র্যাকটিসে। এখানে কিছু উপমা এবং তুলনা দিয়েছেন যেটা না বললেই নয়। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে শিক্ষিত করার বিষয়টাকে তিনি তুলনা করেছেন অনেকটা সেই মায়ের মতো যিনি জোর করে তার সন্তানকে খাওয়াচ্ছেন এই আরে এক ঢোক গরুর দুধ খাওয়াচ্ছেন খা 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 তারপর যখন ছেলেটা খেতে চায় না বলে, আমার মাথা খা তুই এই আমার মরা মুখ দেখ এরকম বলছে কিন্তু মা আসলে এটা দিয়ে ছেলেটার ভালো কিছু করছে না যেটা ওর প্রয়োজন নেই জোর করে যখন এটা খাওয়াচ্ছে মানে ওভারটিং তো মানুষ মারাও যায় মানুষ যদি অতিরিক্ত খায় তো এটা আসলে তার যে যকৃৎ বা তার যে লিভার আসলে সেইগুলোর দ্বারা দিন শেষে তার পরিপাকতন্ত্রটাকে নষ্ট করছে ভালো কিছু করছে না। আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে তাই অপ্রয়োজনীয় জিনিসের ঠাসা অপ্রয়োজনীয় জিনিসে ভরপুর। আমি জানি না প্রমথ চৌধুরী যদি আজকের দিনের শিক্ষা ব্যবস্থা দেখতেন তাহলে কি বলতেন এখনো কিন্তু তা বলেই আমার কাছে মনে হয় যে এখন আমার অনেক কিছু আছে যেগুলো কোনো প্রয়োজন নেই অনেক ফালতু জিনিস পড়ানো হয় আবার এমন অনেক কিছু আছে যেগুলো খুব প্রয়োজন এগুলো এখানে থাকা উচিত ছিল কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় সেগুলো নেই। তো বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে একটা লাইব্রেরির বার্ষিক সভায় তিনি প্রবন্ধটি পড়েছিলেন। এই প্রবন্ধে মূলত প্রমথ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন। প্রবন্ধটি আমাদেরকে এই শিক্ষাই দেয় জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। আমাদের পাঠ চর্চার অনভ্যাস মানে আমাদের যে পড়াশোনার অভ্যাসটা নেই এটা শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্যই ঘটেছে এটাই তিনি এখানে বলার চেষ্টা করেছেন। আর এদেশে যেহেতু অভাব রয়েছে মানুষের কাছে তাই যেটা থেকে টাকা উৎপন্ন হয় না সেটাকে মানুষ অনর্থক বলে মনে করে কিন্তু এই বই পড়া বা সাহিত্য চর্চা মানুষকে দীর্ঘমেয়াদে অনেক বড় মানুষ হতে সহায়তা করে। সেটা হয়তো বা তাৎক্ষণিক কোনো টাকা পয়সা বা পরীক্ষায় নম্বর এনে দিতে পারবে না কিন্তু দীর্ঘমেয়াদে মানুষের জীবনকে অনেক উন্নত একটা জায়গাতে নিয়ে যেতে পারবে এবং যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার এটার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এজন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। তো লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। চলো এবার আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসে চলে যাই। সময় কতক্ষণ নিব 19 মিনিট। এটা আর কোনো কথা নাই। 19 মিনিট যদি লিখতে না পারো তাহলে প্লাস মিস করো। তোমাকে লিখতে হবে কোনো কথা নাই। আর তুমি যদি বলো যেটা ছোট ছোট মনে হচ্ছে তুমি বড় করে লিখো। বড় করে লিখে তুমি সব শেষ করতে পারো তাহলে লিখো কোনো সমস্যা নাই তো। পেশাদার দর্জিগিরি কিন্তু নেশাদার বই পড়া। বাল্যকালে পিতা মারা যাওয়ায় পঞ্চম শ্রেণী পড়া করতে পারেনি কাশেম মিয়া। তবে বই পড়ার নেশা থেকে এই বাড়ির পাশে প্রায় 2000 বই নিয়ে গড়ে তুলেছে স্বপ্নগুড়ি লাইব্রেরি। গ্রামের ছোট বড় সবাই সেখানে জ্ঞান চর্চা করে। শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়ে। কিন্তু ব্যবসায়ী মামুন মোল্লা তার সন্তানকে ওই লাইব্রেরিতে যেতে নিষেধ করে বলে তোমার এত জ্ঞান অর্জনের দরকার নাই। বাসায় প্রাইভেট শিক্ষক রেখেছি তার কাছে পড়ে এবার অর্জন করো। এক লাইনে উত্তর। কথা সাহিত্য পাঠে নগদ কোনো লাভ নেই বলে পেশাদাররা পেশা বহির্ভূত কোনো বই কিনতে রাজি নন। এটিকে লেখক মহাভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন। এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন খুবই কম থাকে যেটা এক লাইনের বেশি হয়ে যাবে লিখলে 2 লাইন হয়ে যাবে। সাধারণত এক লাইনেই জ্ঞানমূলক প্রশ্ন লিখলে উত্তর পাওয়া যায়। যদি তুমি একটা শব্দ দিয়েও লেখো তাহলে একে এক পাবা। একটা শব্দ দিয়ে লিখতে কেন উৎসাহ দিই না? কারণ এতে তোমার নিজের ইমপ্রেশনটা খারাপ হয়। কারণ তুমি কেমন ভাই তুমি একটা লিখছো লেখা একটু তো সৌন্দর্য আছে। যেমন ধরো যার হাতের লেখা সুন্দর এটার জন্য একটা ভালো ইমপ্রেশন সৃষ্টি হয়। যদিও সৃজনশীল হাতের লেখা সুন্দর দিয়ে আসলে তেমন নাম্বারের ডিফারেন্স হয় না। আমার ক্যাডেট কলেজে যে ফ্রেন্ড ছিল আমার খুব কাছের বন্ধু পাশে রুমমেট ছিল ডক্টর জুবাইর বিসিএস ক্যাডার খুব ভালো ডাক্তার আলহামদুলিল্লাহ। সো জুবাইরের হাতের লেখা খুবই খারাপ ছিল। কিন্তু সে কিন্তু সবসময় ধরো প্লেসে থাকতো। খুব ভালো রেজাল্ট করতো স্কুল কলেজে পরবর্তীতে সে সরকারি মেডিকেল কলেজ থেকে পড়াশোনা পাবলিক মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে এবং বিসিএস ফার্স্ট চান্সে বিসিএস ক্যাডার হয়ে যায়। তার প্রতি প্রয়োজন আচ্ছা সাহিত্য নগদ পাওয়া যায় না বলে অনেকেই সাহিত্য চর্চা সুফল সম্বন্ধে সন্দিহান। এরপরে ওই কথাটাকে একটু বড় করে লিখবা। বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে সাহিত্য চর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। মানুষের মনকে সমৃদ্ধ করতে সাহিত্য চর্চার ভূমিকা রয়েছে। বাস্তব অর্থে সাহিত্য চর্চার মাধ্যমে আমাদের জ্ঞানের প্রসার ঘটলেও সরাসরি ধন সম্পদ বৃদ্ধিতে এটি ভূমিকা রাখে না। বস্তুবাদী জীবনে সাহিত্য তাই কাজে আসে না বলে অনেকের ধারণা। এরকম বলে আরো 1 নম্বর পেয়ে গেলাম। সহজ কথা জ্ঞানমূলকে এক কথায় উত্তর দিয়ে দিতে হয়। অনুধাবনমূলক প্যারা এটা এখানে একটু বড় করে লিখতে হয়। তো তোমার সেই রুমটা কতটুকু লিখবো আমরা আধা পৃষ্ঠা লিখবো। এটা কতটুকু লিখবো 1 পৃষ্ঠা। এক কথায় জ্ঞানমূলক এটাকে একটু বড় করে অনুধাবনমূলক এবং এই থার্ড প্যারাটা হচ্ছে উদ্দীপক নিয়ে কথা। যেটা হচ্ছে আমার প্রয়োগমূলক। আমার 1 পৃষ্ঠায় আমি এটা লিখে থাকবো। উদ্দীপকের মামুন মোল্লার মনোভাব বই পড়া প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে। বই পড়া প্রবন্ধের মনন বিকাশের দিকটি উপেক্ষা করে শুধু পরীক্ষা পাশের বিষয়ের দিকটি নির্দেশ করে। তুমি বলতে পারো যে ভাইয়া মনন বিকাশের দিকটি উপেক্ষা করে আমি তো এরকম বাংলা লিখতে পারি না। তুমি সহজ কাজে সহজ ভাবে লিখো। উদ্দীপকের মামুন মোল্লা বই পড়া প্রবন্ধের শুধু পরীক্ষায় পাস করার বিষয়টি ফুটে ওঠে। শেষ। তোমার জ্ঞান হয়ে গেছে এক পাওয়ার মতো। এটাকে একটু বড় করে লিখলাম। তারপরে আমি এই মামুন মোল্লার সঙ্গে বই পড়া প্রবন্ধের তুলনা করলাম একে এক পেয়ে গেলাম। দেখো ভেতরে যদি চলে 10 পেজ স্কুল
মন্তব্যটির যৌক্তিকতা যাচাই করো। এক কথায় উত্তর দিলাম, আকাঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটেছে। হ্যাঁ, এটা আমি মেনে নিলাম। তার মানে মন্তব্যটির যৌক্তিকতা যাচাই করো মানে কি? উত্তরটা মতামত জানিয়েছি, মতামতটা নাই কথা বলি। তারপর আমি একটু বড় করে লিখলাম। ১ নম্বর পেজে বইয়ের ভাষাতেই, যেটা হচ্ছে অনুধাবনমূলক অংশ। এরপরে প্রয়োগমূলক অংশ, যে এই যে উদ্দীপকের সঙ্গে হালকা একটু তুলনা দেখাই। তারপরে আমাদের উচ্চতর দক্ষতার শেষ প্যারাতে যে আমরা কি করি, শেষ যে ১ নম্বর, এখানে আমি হচ্ছে আমার সিদ্ধান্তটা জানাই। উচ্চতর দক্ষতাতে একটা বিষয় লক্ষণীয়, এটা হচ্ছে একটা মত প্রতিষ্ঠা করার মতো। যেমন ধরো, আমি যদি জানতে চাই তোমার কাছে যে ঢাকা শহরে আরো বেশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দরকার। আমি বললাম। এখন আমি কথাটা র‍্যান্ডমলি বলে দিলেই হলো? ধরো তুমি আমাকে বললা যে, "স্যার ভাইয়া ঢাকা শহরে আরো বেশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দরকার।" এই মন্তব্যটার যথার্থতা বিশ্লেষণ করেন। আমি বললাম যে, "ঢাকা শহরে আরো বেশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দরকার।" মন্তব্যটি যথার্থ। বা এতটুকুই বললাম, "ঢাকা শহরে আরো বেশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দরকার।" এরপরে আমি মূল কথায় যাবো। যেমন আমি বলছি যে, গাবতলী থেকে যে বাসগুলো উত্তরবঙ্গ থেকে ঢাকায় ঢোকে, এদের অনেকেই দক্ষিণবঙ্গের দিকে যেতে চায়। যখন সে ঢাকার যমুনা ফিউচার পার্ক ক্রস করে বাড্ডা, রামপুরা, মালিবাগ এই রাস্তা দিয়ে যায়, যেখানে অলরেডি এটা হচ্ছে একটা একমুখী রাস্তা এবং এখানে যাওয়ার অন্য কোনো পথ নেই। তার কারণে সাধারণ যানবাহনগুলো এবং শহরের ভেতরের যাত্রীরা প্রচন্ড মানে কি বলবো, খারাপ অবস্থায় ভোগে। দেখো উচ্চতর দক্ষতার মধ্যে এগুলো দিবা, তোমরা এগুলো সব সোমবারের মধ্যে দিবা। মাস্ট সোমবারের পরে যদি দাও, আমি এগুলো দেখবো না। সরি, আমি সব দেখি গ্রুপে যেগুলো আসে, এবং এটা কিন্তু তোমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। তুমি অফলাইনে যখন পড়ো, তুমি চাইলে সবসময় তোমার লেখাটা তুমি দেখাই দিতে পারো না টিচারকে, এবং সবাই রিভিউ দিবে, অনেক সময় টিচার পড়বেও না। যদি একদম ওয়ান টু ওয়ান তুমি না পড়ো, শিক্ষকদের যখন তুমি দিচ্ছ, তোমার জন্য একটা ডেডিকেটেড বাংলা টিম আছে, তারা দেখছে, আমি দেখছি, হিরণ বাবুলিয়া ভাই দেখছে। তো এটা তোমরা কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক জীবন বিনিময় আছে। আমরা শুরু কখনো দেখো কোথা থেকে স্বরূপ, তারপরে হচ্ছে প্রবাস জীবনের স্বদেশের প্রতি অনুরাগের স্বরূপ, এর প্রতি স্নেহ দেখো কোথা থেকে প্রশ্ন আসে। জন্মভূমির প্রতি স্নেহ, নদীর প্রতি স্নেহ কাতরতার স্বরূপ, তারপরে হচ্ছে প্রবাস জীবনের স্বদেশের প্রতি অনুরাগের স্বরূপ, স্মৃতি কাতরতার আবরণে কবি স্বদেশ প্রেমের স্বরূপ, নদীমাতৃক বাংলাদেশের স্বরূপ। যদিও কপোতাক্ষ নদ একটা সনেট, কিন্তু এখানে সনেট নিয়ে কোনো প্রশ্ন সৃজনশীল সাধারণত আসে না। সবই আসে হচ্ছে একই প্রশ্ন, একই প্রশ্ন, একই প্রশ্ন। এই সবগুলো প্রশ্ন একদম লিঙ্ক করা প্রত্যেকটা বোর্ডের জন্য। কপোতাক্ষ নদ খুব গুরুত্বপূর্ণ। এটা আমার নিজের তোলা। শতত হে নদ তুমি পরম মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে। ওখানে লেখা আছে মধুপল্লীতে। এই মাইকেল হোসেন আমার মোবাইলে তোলা। তো হ্যাঁ, এটা দাঁড়াও পথিক বল, জন্ম যদি পাবো বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, সাগরদারি কপোতাক্ষ তীরে জন্ম হয়েছে। আমি মূল কথাতে আসছি। সেটা হলো, কপোতাক্ষ নদ কবিতাটা লিখেছেন কোথায় বসে? তিনি ফ্রান্সের ভার্সাই শহরে বসে। কপোতাক্ষ নদ কবিতাতে কি নিয়ে প্রশ্ন আসে? এই কবিতাতে শুধু ঘুরে ফিরে একটা বিষয় নিয়ে প্রশ্ন আসে, তা হলো দেশপ্রেম, 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 এবং তিনি সেখানে বসে যে খারাপ অনুভব করেন বা যে কষ্টটা পান তার দেশের জন্য। তো তার শৈশব কৈশোর কেটেছে যশোর জেলার সাগরদারি গ্রামে, তার বাড়ির পাশে কপোতাক্ষ নদের সাথে। তিনি যখন সেই সুদূরে হাজার হাজার কিলোমিটার দূরে ফ্রান্সের ভার্সাই শহরে বসে লিখছেন কপোতাক্ষ নদ, তখন তার হৃদয়টা যেন ডুকরে ডুকরে কাঁদছে। প্রথমে তিনি সনেটের যে প্রথম ৮ লাইনকে বলা হয় ভাবের প্রবর্তনা, অর্থাৎ তখন আসলে কি নিয়ে কথা বলবো এটা নিয়ে আমি কথা বলছি। শতত হে নদ তুমি পরম মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে, যেমতি লোক নিশার স্বপ্নে শোনে মায়া মন্ত্র ধ্বনি, তবু কলকলে জুড়াইয়া কান আমি ভ্রান্তির ছলনে। মানে ওখানে সে যেন সে স্বপ্নের মতো সে কপোতাক্ষ নদের সেই কলকল বয়ে চলার সাউন্ড যেন শুনে, এবং আরো নানা রকম স্মৃতি কাতরতার আবরণে সে যেন পাগল হয়ে যায় কপোতাক্ষ নদের জন্য। প্রথম ৮ লাইন এগুলো নিয়ে কবিতাতে কথা হয়। এরপরে তিনি বলেন শেষ ৬ লাইন, যেটাকে বলা হয় ভাবের পরিণতি সনেটে। আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরে দিতে বাড়ির উপর তুমি। এগুলো কি বলছেন? এগুলো তিনি বলছেন যে তোমার সাথে আমার আর দেখা হবে, এত যে দিন যাবে, তুমি হচ্ছে সেই মানুষটা যে হচ্ছে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে বাড়ির উপর। মানে তুমি সাগরই তো মেশে সব নদ, তুমিও তো মিশতে, এবং সাগর হচ্ছে রাজা, তুমি হচ্ছে প্রজা, তুমি সেখানে কর বা ট্যাক্স হিসেবে দিতে তোমার পানি। এরকম নানা অনুষঙ্গ নিয়ে কথা হয়। আর পুরোটার মাঝে একটাই কথা, শেষ মুহূর্তে এসে কবিতায় যেখানে কপোতাক্ষ নদকে অনুরোধ করে মাইকেল মধুসূদন দত্ত যে তুমি একটু বঙ্গজ জনের কানে বাংলার মানুষের কাছে একটু আমার কথাটা পৌঁছে দিও, যে তোমার জন্য এভাবে পাগল পাড়া হয়ে আছে, এবং যে তোমার কথা স্মরণ করে এত দূর দূরান্তে বসে এই প্রবাসী মুজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, সেই কপোতাক্ষ নদের কথা এখানে বলা হয়ে থাকে। সো এই হচ্ছে কপোতাক্ষ নদ। এখন কপোতাক্ষ নদের কথা তো আমি দেখলাম এই জায়গাটাতে, কপোতাক্ষ নদটা কিভাবে কি পড়তে হবে এটা আমি বুঝলাম। তো কপোতাক্ষ নদের যে প্রশ্নগুলো আসে ঘুরে ফিরে, যেমন স্মৃতি কাতরতার আবরণে কবির যে স্বদেশ প্রেম, এটা নদীমাতৃক বাংলাদেশের কথা আসে, প্রবাস জীবনের স্বদেশের প্রতি অনুরাগ, জন্মভূমির নদীর প্রতি স্নেহ কাতরতার স্বরূপ, এগুলো নিয়ে ঘুরে ফিরে প্রশ্ন এসে থাকে। একটা সৃজনশীল প্র্যাকটিস করি, তাহলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। আরাফ আর আয়মান যেন এক বৃন্তে দুইটি ফুল কুসুম। এইচএসসি পাশের পর দুজনেই ভর্তি হলো তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বুয়েটে। এর মধ্যে আয়মান আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর নেয়, কারণ বুয়েট শেষ করে সে আমেরিকা পাড়ি জমাতে চায়। কিন্তু আরাফের এক কথা, পড়াশোনা শেষ করে সে দেশেই থাকবে, যা করবে দেশের জন্যই করবে। এভাবে সবাই দেশে গেলে দেশই বা কিভাবে সমৃদ্ধি অর্জন করবে। আজ আয়মান আমেরিকায় প্রতিষ্ঠিত, কিন্তু তার মন পড়ে থাকে দেশের বিস্তীর্ণ মাঠ, অবারিত ধানক্ষেত, বন্ধু বান্ধব, ছুটোছুটি এসবের মধ্যে। আরাফের সাথে কথা বললে সে তার ফেলে যাওয়া সবকিছু নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। আচ্ছা, কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের নীল বিন্যাস কিরূপ, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যে কপোতাক্ষ নদের যে কবিতার অষ্টকের নীল বিন্যাস, এগুলো কেন বলছি মুখস্থ করতে হবে? কপোতাক্ষ নদে আমার ইউটিউবে শিখো, ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, ওটা দেখে নিতে পারো। ওখানে আমি নীল বিন্যাস নিয়ে বলেছি, তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। ওখানে অল্প বিস্তর ভিডিও আছে, কিন্তু ভিডিওগুলো খুব ইফেক্টিভ আছে। আমরা সামনের দিন থেকে খুব রেগুলার ভিডিও দিচ্ছি, স্পেশালি তোমাদের ক্লাসের জন্য। আচ্ছা, এটা নীল বিন্যাসটা কি? অষ্টকটা হচ্ছে ক খ ক খ ক খ খ ক ক খ ক খ ক খ খ ক। আচ্ছা, কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষ নদকে দুগ্ধ স্রোতরূপী বলেছেন কেন? এই উপমাটা একটু বুঝতে হবে। এক কথায় বলে দিয়েছি, দুগ্ধ স্রোতরূপী বলেছেন গভীর মমত্ববোধের কারণে। দুগ্ধ স্রোতরূপী তিনি বলেছেন যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, মানে সন্তান যেমন মায়ের স্তন্য পান করে, মায়ের বুকের দুধ পান করে একটা ছোট্ট বাচ্চা, সে যেমন আস্তে আস্তে সে বেড়ে ওঠে বা মায়ের সেই উষ্ণতা নিয়ে সে বেড়ে ওঠে, তেমনি জন্মভূমির আবেগ, ভালোবাসা, মমতার কাছে কপোতাক্ষ নদকে বলেছেন যেন সেই জন্মভূমি স্তনে যে দুগ্ধ বয়ে যাওয়া, তুমি যেন সেই মমতা এবং ভালোবাসার আরেক নাম প্রিয় কপোতাক্ষ নদ। এটাই হচ্ছে বলা কথা। এবারে আসি যে উদ্দীপকের শেষাংশে আয়মানের মাধ্যমে কপোতাক্ষ নদ কবিতার কবির মনোভাবের কোন বিশেষ দিকটি? এক কথায় উত্তর দিলাম, স্মৃতিকাতর দেশপ্রেমী মানসিকতার বিশেষ দিকটি। এটাকে একটু কয়েক লাইনে বড় করে লিখলাম। এরপর আমি উদ্দীপকের মূল কবিতার কথা চলে গেলাম। আয়মান উচ্চ শিক্ষা গ্রহণ করে আমেরিকায় পাড়ি জমায়, কিন্তু তার মন পড়ে থাকে নিজ দেশের প্রকৃতি পরিবেশের মাঝে। প্রবাসে গিয়ে বারবার তার দেশের বিস্তীর্ণ মাঠ, অবারিত ধানক্ষেত, বন্ধু বান্ধব, ছোটাছুটির কথা মনে পড়ে। কপোতাক্ষ নদ কবিতাটিতেও জন্মভূমির প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। এখানে কবি যে আমাদের এই স্মৃতিকাতরতার আবরণে দেশপ্রেম, বারবার আমরা এই কথাটা দেখতে পাই এই জায়গাটাতে। এখানে মূলত যা ঘটেছে তা হলো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এক কথায় আমি উত্তর দিলাম কোন দিকটি বিশেষ দিক ইঙ্গিত করে, তারপরে আমি সেটাকে নিজের ভাষায় বললাম। এরপর আমি উদ্দীপকের আয়মানের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের একটা তুলনায় চলে গেলাম। এই হলো আমাদের কপোতাক্ষ নদ। তাহলে আমার ১ + ১ + ১ = ৩। আমি আশা করি বুঝতে পারলাম। এবারে উদ্দীপকের আরাফ ও আয়মান কপোতাক্ষ নদ কবিতায় প্রতিফলিত মূল চেতনা কি ধারণ করে আছে বিশ্লেষণ করো। ১, মূল চেতনা কি ধারণ করে আছে? উদ্দীপকের আরাফ ও আয়মান দুজনের মধ্যে দেশপ্রেমের প্রকাশ ঘটেছে ভিন্ন আঙ্গিকে। এইচএসসি পাশের পর বুয়েটে ভর্তি হয় আয়মান আমেরিকা, নানা কথাবার্তা। আর ওভাবে আমরা পুরোটা লিখতে পারলাম। সহজ ভাষায় আমি এক কথায় উচ্চতর দক্ষতার উত্তরটা দিলাম। শুধুমাত্র আমি মানে পরের চ্যাপ্টারে যাওয়ার আগে চ্যাপ্টার রিজুম করছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেই প্রশ্ন করবা। এবার আমরা চলে যাব গোলাম মোস্তফার জীবন বিনিময়। আমি হচ্ছে চ্যাপ্টার রিজুম করেছি। তোমাদের মনে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমি দিই ওটা। আচ্ছা, মোর সেটা ২.৫ বছর তো হবেই। পড়াবো না, পড়াবো নিশ্চয়ই, বোঝার প্রয়োজন নেই। বিরলে মানে কি? বিরলে মানে নির্জনে। ঠিক আছে। যশোর জেলায়, সাগরদাড়ি যশোর জেলায়। ঠিক আছে, চ্যাপ্টার অফ করে দিচ্ছি। আর কোনো ভ্যালিড প্রশ্ন আমি পাচ্ছি না। খুব একটা যদি এরপরে প্রশ্ন আসে তোমরা হচ্ছে আমাকে ওটা গ্রুপের মাঝে প্রশ্নটা করবা। ঠিক আছে? গ্রুপে তোমরা প্রশ্নটা করবা, ইনশাআল্লাহ
কবিতাটা মোটামুটি গুরুত্বপূর্ণই বলা যায়। এই কবিতাটাতে আমরা দেখতে পাই বাদশা বাবরের একটা কাহিনী। আমি একদম ছোট করে বলে দিই তোমাদেরকে এবং এটা থেকে সৃজনশীল আগে ছিল না। সেটা থেকে সৃজনশীল কি আসবে বলাটা একটু পাওয়া যাবে না। এখানে আমরা দেখতে পাই বাদশা বাবর তার যে ছেলে বাদশা হুমায়ুন, মুঘল সাম্রাজ্যের যে বাদশা বাবর হুমায়ুন তাদের কথা বলা হচ্ছে। তো হুমায়ুনের একটা অনেক অসুখ হয়। এটা বাবুর নামাতেও আছে। বাবুর যে জীবনী সেখানে। হুমায়ুনের অনেক অসুখ হয়। হুমায়ুনের অসুখ হবার পরে হুমায়ুন কোন মানে তখন যত কবিরাজ-টবিরাজ যে ছিল সবাই বলেছে কিন্তু কোনভাবেই হুমায়ুন সুস্থ হয় না। তো পরে একজন আধ্যাত্মিক চিকিৎসককে বলা যায়। সো তিনি হচ্ছে বলেন যে, "আপনি আপনার সবচেয়ে প্রিয় বিষয়টিকে যদি উৎসর্গ করেন" মানে বাদশাকে বলে বাবুকে এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তখন আল্লাহ আপনার সেই সবচেয়ে প্রিয় বিষয়টি মানে কি বলব যে সবচেয়ে প্রিয় বিষয়টিকে উৎসর্গ করার বিনিময়ে আপনার সন্তান হুমায়ুনের জীবনটাকে দিয়ে দিবে। এখন সন্তান তো পিতামাতার কাছে অত্যন্ত প্রিয়, প্রাণের অধিক প্রিয়। তো এটাই হয়। তখন যেটা হয় যে বাবুকে বাবুর এরকমভাবে তখন সময় যেতে থাকে। তো তখন দেখা যায় ওই কি দিবে এরকম ভাবতে থাকে সবাই চুপ, সবাই চুপ। তো পরে বাবুর চিন্তা ভাবনা করে বের করতে পারে যে তার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার নিজের জীবনটা। তো এটাই সে দিয়ে দেয় এবং এটা দেবার মধ্য দিয়ে আসলে সে দেখে যে আস্তে তখন হঠাৎ করে পরের দিন থেকে সেই দোয়াটা করে। পরের দিন থেকে হঠাৎ দেখা যায় যে সে মানে হুমায়ুন হচ্ছে সুস্থ হচ্ছে একটু করে আর বাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। হুমায়ুন যখন একদম সেরে ওঠে বাবু তখন মৃত্যুবরণ করে। তো যদিও বা বাবুর মৃত্যুবরণ করে কিন্তু সে কিন্তু তার প্রাণটাকে সঞ্চার করে যায় তার সন্তানের মধ্য দিয়ে। অর্থাৎ এটা এত বড় আত্মত্যাগ যে এখানে আসলে কোন কিছুই যেন হারায়নি। কারণ তার প্রাণটা যেন সে আবার নতুন করে জেগে উঠেছে তার সন্তানের মধ্য দিয়ে। তো এই হলো গিয়ে এই কবিতাটা। তো এখান থেকে সৃজনশীল প্রশ্ন আমি ২ টা দিয়েছি। সো ২ টার মধ্যে তোমরা হচ্ছে আমি তোমাদেরকে ১ম যে সৃজনশীল প্রশ্নটা এটা তোমরা HW হিসেবে লিখবা। আমি লিখে দিচ্ছি কোনটা HW। এটা হচ্ছে HW ১ম টাই। আর দ্বিতীয়টা তোমরা একটু পড়ে নিও। এটা আমি একটু দেখাইলাম না। কারণ এখন আমরা যেটা দেখাবো এটা বেশ গুরুত্বপূর্ণ। তা হলো উমর ফারুক। তো কাজী নজরুল ইসলামের জীবনী থেকে আসলে অনেক অবজেক্টিভ আসে। এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামের জীবন। কাজী নজরুল ইসলামের জীবন সম্পর্কে আমাদের খুব ভালো মতো পড়া থাকতে হয়। কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে জানার পরে তার উল্লেখযোগ্য রচনা, গ্রন্থ, উপাধি, সম্মাননা সবকিছু নিয়ে জানতে হয়। এবার আমরা সরাসরি চলে যাবো এটা সৃজনশীল প্র্যাকটিসে। কারণ এটা আসলে খুব কিছু এখানে বোঝানোর নাই। আমরা কয়েকটা জিনিস একটু এখানে দেখব। চলো দেখি। উমর ফারুক। যে উমর ফারুকের কথা বলা হচ্ছে উমর ফারুক কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি। তার খেলাফতের সময়টা ছিল ৬২৪ থেকে ৬৪৪। তার শাসনামলে ইসলামী রাষ্ট্রের সীমাটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা এগুলো থেকে আমাদের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানা মুয়াজ্জিন। এই লাইনটা মানে কি? হযরত উমরের ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নামাজের জন্য প্রকাশ্যে আযান দেওয়ার তখন রীতি ছিল না। কুরাইশদের ভয় মানে কুরাইশদের ভয় মুসলমানরা সাউন্ড করে আযান দিতে সাহস পেত না। তো উমর ছিলেন কুরাইশ বংশোদ্ভূত শ্রেষ্ঠ বীর বংশোদ্ভূত। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি প্রকাশ্যে আযান দিতে আর কোনো বাধা রইল না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথম আযান দিয়েছিলেন তখন উমর বলে আযান দাও দেখি কে আসে কি করতে আমিরা দেখতেছি যে কে হচ্ছে আসে। তোমাকে কিছু বলতে আযান দিলে। আবু শাহমাকে তিনি হচ্ছেন হযরত উমরের ছেলে। মদ পানের অপরাধে খলিফা তাকে ৮০টি বেত্রাঘাতের নির্দেশ দেন এবং নিজেই বেত্রাঘাত করেন এবং তিনি সুবিচারের জন্য একটা আদর্শ সেট করে গিয়েছেন। তার ছেলের বিচার তিনি নিজেই করেন এবং বেত্রাঘাতে তার ছেলের মৃত্যুবরণ হয়। কিন্তু তিনি তাও মানে বিচারের সঙ্গে তিনি আপোস করেন নাই। এটা কাজী নজরুল ইসলামের জিনজির কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করেছেন। নিজ ভৃত্যকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। ন্যায়ের আদর্শ সমুন্নত রাষ্ট্রে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি। তিনি ছিলেন আমিরুল মুমিনিন মানে আমাদের এই যত মুমিন বা বিশ্বাসীদের আমির ছিলেন তিনি বা নেতা ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর্শবান ব্যক্তিত্ব বলে বিশ্বাস করেই বলেছিলেন। তারপরে যদি কেউ নবী হতেন তাহলে তিনি হতেন উমর। মহৎপ্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন। এখানে প্রশ্নগুলো আসে কেমন? এখানে কোন একটা সৃজনশীল আসবে যেখানে ন্যায় বিচার, ন্যায় নীতি এগুলো কিছু একটা নিয়ে কথা হবে। কোন একটা চরিত্র থাকবে। অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কোন একটা কাহিনীকে উল্লেখ করা হবে এবং উল্লেখ করে ওটার সঙ্গে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যে অনেক মহান ব্যক্তি ছিলেন তার কাহিনীর সঙ্গে বা তার ঘটনার সঙ্গে সেটার একটা মিল খুঁজে ফেলার চেষ্টা করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরির অপরাধে আনিত হলে তিনি ইসলামী শরিয়া অনুযায়ী বিচারের রায় দেন। মহিলার সামাজিক অবস্থানের কারণে কেউ শাস্তি কমানোর সুপারিশ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কন্যা ফাতিমা যদি চুরি করত তবে তারও একই শাস্তি হতো। আচ্ছা এবারে আসি জেরুজালেম কি? জেরুজালেম হলো প্রাচীন ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর। আমিরুল মুমিনিন বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাসীদের নেতা হিসেবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে আমিরুল মুমিনিন বলা হয়েছে। গেল এটা। আমিরুল মুমিনিনের অর্থ হলো বিশ্বাসীদের নেতা। মুসলমান হওয়ার প্রথম শর্ত হলো আমরা কি এক কথায় উত্তর দিব, তারপরে ওটাকে একটু বড় করে লিখব। এই তো আমার অনুধাবনমূলক, তাই তো? আমি ২ নম্বর পেয়ে যাব। শেষবারের মতো মনে করছি আজকে যে লাস্ট পৃষ্ঠা, লাস্ট সৃজনশীলটা এটা লিখব আধা পৃষ্ঠা। ওভারঅল সৃজনশীলে কতক্ষণ? ১৯ মিনিট নিব। বারবার একই কথা বলছি যাতে মাথায় ঢুকে যায়। তারপরে আমাদের আসছে প্রয়োগমূলক। প্রথমে এক কথায় উত্তর দিচ্ছি। কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটা? দিকটা হলো ন্যায় বিচার। ১ পেয়ে গেলাম। একটু বড় করে বইয়ের ভাষায় লিখলাম অনুধাবনমূলক অংশটা প্রয়োগমূলক প্রশ্নে। ২ পেয়ে গেলাম। এটা কতটুকু লিখব আমরা? ১ পৃষ্ঠা। লিখলাম। আমি আরো ৩ হয়নি মন্তব্য ১ করে লিখলাম। লেখার পরে এবং ১ কি হচ্ছে দ্বিতীয়টা সবগুলোকে আমি দ্বিতীয়টা দিয়েছি। শুধু আমি একটাতে প্রথমটা দিয়েছি। তা হলো জীবন বিনিময়। এটা হলো তোমাদের HW। প্রশ্নটা করো। আর পরিচিত প্লাস অবজেক্টিভ থাকবে। গদ্য প্লাস পদ্য পড়বে। অবশ্যই পরীক্ষাটা দিবা। তুমি যদি HW সাবমিট না করো পরীক্ষা না দাও তাহলে তুমি ক্লাসে যতই ভালো বুঝো বাংলায় প্লাস পাওয়া খুব কঠিন হয়ে যাবে। বাংলায় প্লাস মানে তুমি যদি পেতে চাও তাহলে তুমি